আচ্ছা, ছোট্ট রিক্যাপ। আমরা এখন অবধি যা যা জেনেছি সেগুলো হচ্ছে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট, ক্লাস। যদি অ্যাপেক্সে আমাদের লিখতে হয় কোড, তাহলে আমাদের মিনিমাম একটা ক্লাস লিখতে হবে। তার মধ্যে আমাদের মেম্বার ভ্যারিয়েবল এবং মেম্বার ফাংশন থাকতে পারে। ফাংশন জিনিসটা কি সেটা আমি আর একটু মানে ডিটেলে এক্সপ্লেন করব। এছাড়া ফাংশনের মধ্যে আমরা যেগুলো করতে পারি সেটা হচ্ছে, আমার যদি কোনো লজিক লিখতে হয় সেটা আমি একটা ফাংশনের ভেতরে লিখব। আই উইল রাইট উইদিন ওয়ান মেথড অর ফাংশন। নাও, what is member variable? That we all know that where we can store some value. Or what is a function? Function is something, a line of code, a chunk of code which has specific purpose, okay, which will deliver something and which will have some specific purpose. তার মানে কি, আমি একটা চাঙ্ক অফ কোড লিখছি একটা স্পেসিফিক পারপাসের জন্য, সেই পারপাসটাই হচ্ছে সেই ফাংশনের মানে রিকোয়ারমেন্ট হচ্ছে, মানে একটা ফাংশন লেখার রিকোয়ারমেন্ট হচ্ছে যখন আমার একটা স্পেসিফিক ফাংশনালিটি আমার তৈরি করতে হবে, রাইট? তো সেই জায়গায় আমি একটা ফাংশন লিখবো। কিরকম? ধরে নিই আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার কাছে 5টা নাম্বার আছে, সেই 5টা নাম্বারের মধ্যে কোনটা হাইয়েস্ট ভ্যালু সেটা আমায় বের করতে হবে, এবং এই 5টা নাম্বার ইউজার ক্যান ইনপুট, ঠিক আছে? ইউজার ইনপুট করবে। তো সেই তার মধ্যে তার মানে হাইয়েস্ট কোনটা বা লোয়েস্ট নাম্বার কোনটা, এটা যদি কেউ সার্চ করতে চায়, এটা যদি কেউ ফাইন্ড আউট করতে চায়, তাহলে এটা আমার একটা পারপাস হলো। পারপাসটা কি? ফাইন্ডিং আউট দ্য হাইয়েস্ট নাম্বার within in range of numbers, or to say there are 5 numbers, I have to find out the highest number among them. তো এটা হলো আমার একটা পারপাস। তো আমি একটা স্পেসিফিক পারপাসে একটা ফাংশন লিখি, ওকে? ফাংশন লেখার আরেকটা সুবিধে হচ্ছে দিস ইজ মডিউলার অ্যাপ্রোচ। মানে আমি একটা স্পেসিফিক কাজের জন্য একটা ফাংশন লিখলাম, এবার সেই ফাংশনটাকে আমি কিন্তু রিইউজ করতে পারি মাল্টিপল জায়গায়। রিইউজ করা মানে কি? ধরে নাও আমার একটা রিকোয়ারমেন্ট আছে যেখানে আমাকে দেখতে হবে যে আমার একটা লিস্ট অফ নাম্বার আছে, সেই লিস্ট অফ নাম্বারের মধ্যে থেকে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য, মানে ফার্স্ট পারপাস যেটা ছিল একটা হাইয়েস্ট নাম্বারকে ফাইন্ড আউট করা। নাও সেই হাইয়েস্ট নাম্বারটা নিয়ে আমাকে সার্চ করে দেখতে হবে অ্যাকাউন্ট অবজেক্টের মধ্যে, যেখানে অ্যাকাউন্টের মধ্যে একটা ফিল্ড আছে সেটা হচ্ছে যে কিউমুলেটিভ ভ্যালু। সে ফিল্ডটার নাম কিউমুলেটিভ ভ্যালু। তো এই হাইয়েস্ট ভ্যালুটা, মানে আমি যে 5টা নাম্বার ইউজার ইনপুট করেছিল তার মধ্যে যে হাইয়েস্ট নাম্বারটা আছে, সেই হাইয়েস্ট নাম্বারটাকে নিয়ে আমাকে সার্চ করতে হবে অ্যাকাউন্টের মধ্যে কিউমুলেটিভ ভ্যালুর মধ্যে যে কোনো অ্যাকাউন্ট কি এরকম আছে যেটা এই হাইয়েস্ট নাম্বারের সাথে ম্যাচ করে। যদি ম্যাচ করে তাহলে সেই অ্যাকাউন্টের আইডিটা আমাকে রিটার্ন করতে হবে, অ্যাকাউন্টের আইডিটা লাগবে। ইফ দিস ইজ মাই রিকোয়ারমেন্ট, মানে এই টোটাল পার্টটা আমার যেটা রয়েছে, আইডিয়ালি আমার কি করা উচিত? হাইয়েস্ট নাম্বার ফাইন্ড আউট করা। এটা যদি আমার প্রজেক্টের ডিফারেন্ট জায়গায় ইউজ করার মতো দরকার হয়, তাহলে এইটাকে নিয়ে আমি একটা ফাংশন লিখবো। আর আর কি করব? একটা নাম্বার নিয়ে সেই নাম্বারটার এগেনস্টে অ্যাকাউন্টের মধ্যে কিউমুলেটিভ ভ্যালু বলে যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডের উপরে সার্চ করে সেই ইনপুট নাম্বার, যেই নাম্বারটা আমি, মানে দ্য গিভেন নাম্বার, সেই নাম্বারের সাথে সেম ভ্যালুর কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করবো। সেটা একটা আলাদা ফাংশনে বা আলাদা মেথডে করব। আমি পুরো জিনিসটা একটা ফাংশনের মধ্যে করতে পারতাম। ওয়াই আই শুড নট ডু দ্যাট? or মানে rather not why, when I should not do that? যে একটা ফাংশনের মধ্যে আমি কখন এটা পুরোটা লিখবো না? যখন আমার কাছে এরকম একটা কন্ডিশন আছে বা এরকম, মানে আমি বাকি রিকোয়ারমেন্ট গুলো দেখে, বাকি জিনিসগুলো দেখে এটা গেস করতে পারছি যে আমার ফার্স্ট যে পার্টটা ছিল বা সেকেন্ড যে পার্টটা আমি বললাম, তার মধ্যে কোনো একটা পার্টের কোডকে আমি রিইউজ করতে পারি, মানে আমার অন্য জায়গায় এটা কাজে লাগতে পারে। 5টা নাম্বার নিয়ে তার মধ্যে থেকে হাইয়েস্ট নাম্বার বের করা, এরকম একটা জিনিস যদি থাকে, তাহলে সেটার মধ্যে থেকে যাতে আমি এই জিনিসটাকে মানে সেই পার্টের ফাংশনালিটিটাকে আমি অন্য জায়গায়ও ইউটিলাইজ করতে পারি। ইন দ্যাট সিনারিও, সেই জায়গায় বা এরকম কাজ করার জন্য আমাদের
আলাদা একটা ফাংশন লেখা উচিত। বোঝা গেল? যাতে আমি অন্য কোনো জায়গায় যদি আমার একটা অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোথাও আমার দরকার আছে কন্ট্রাক্ট বলে যে অবজেক্টটা আছে, কন্ট্রাক্ট ভ্যালুর মধ্যে হাইয়েস্ট কন্ট্রাক্ট ভ্যালু যেটার আছে আর আমার ইউজারের গিভেন নাম্বারের মধ্যে থেকে যে হাইয়েস্ট ভ্যালুটা পাচ্ছি সেই দুটো কোথাও ম্যাচ করে কিনা সেটা আমায় দেখতে হবে। সেখানেও তাহলে আমাকে এই হাইয়েস্ট নাম্বারের জিনিসটা চেক করতে হচ্ছে। সো অলওয়েজ ডিফাইন অর রাইট your methods, your functions in smaller chunks, মানে গ্র্যানিউলার লেভেলে সব ক্ষেত্রে ভাঙতে হবে এরকম নয়, কিন্তু মোটামুটি ভাবে যে ফাংশনালিটিটা তুমি মাল্টিপল টাইমস বা ডিফারেন্ট ক্ষেত্রে ইউজ করতে পারবে সেই জিনিসটাকে একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করো, একটা ফাংশনের থ্রু দিয়ে সেই জিনিসটাকে ফাইন্ড আউট করো। এখানে আমি অংশিতার ক্ষেত্রে বলতে পারি, মণিমালাকে দেখতে পাচ্ছি না, তো অংশিতা এই বেসিক জায়গাটা ভাব যেখানে আমাদের প্রজেক্টে যে রিকোয়ারমেন্টটা ছিল যে আমার অ্যাকাউন্ট কন্ট্যাক্ট রোলের মধ্যে যে রোলের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আমার যাই হোক না কেন সেটা ডিফারেন্ট ভ্যালু হতে পারে, কিন্তু তার এগেনস্ট আমাকে একটা স্পেসিফিক ফাংশনালিটি ইউজারকে ইউআই তে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই কোডটাকে ডাইরেক্টলি আমার অন্যান্য যে জায়গা আছে যে কোডগুলো আছে তার মধ্যে লিখতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে কি করলাম, আমরা আইডিয়ালি যেটা করা উচিত ছিল সেটাই করা হয়েছে। সেটা হচ্ছে যে আমি এই কাজটা একটা ফাংশনের মধ্যে লিখলাম আলাদা করে, সেটা একটা আলাদা ক্লাসের মধ্যে রাখলাম। হোয়ার এভার যেখান থেকেই আমার এই জিনিসটা দরকার, কারণ এই কাজটা আমাকে বহু ক্ষেত্রে করতে হবে, মানে আমার একটা ওয়েবসাইটের ধরে নে 5টা পেজ আছে, সেই 5টা পেজের 3টের ক্ষেত্রে আমার একটা স্পেসিফিক রোল হলে বা স্পেসিফিক টাইপের ইউজার হলে আমাকে ওই ফাংশনালিটি গুলো দিতে হবে। এবার সেই রোলটার নাম ডিফারেন্ট হতে পারে, তাহলে আমি কি করতে পারি, একটা ফাংশনের থ্রু দিয়ে আমি তার এগেনস্ট একটা স্পেসিফিক ম্যাপিং রাখবো যে এই রোল নেম গুলো যদি থাকে তাহলে তার এগেনস্টে যেন এই ফাংশনালিটিটা কাজ করে। তো আমাকে জাস্ট দেখে নিতে হবে ইউজারের রোলটা ওই লিস্ট অফ রোলের মধ্যে পড়ছে কিনা। এই কাজটা আমার কেন একটা ফাংশনে করা উচিত, যাতে আমি এটাকে রিইউটিলাইজ করতে পারি ডিফারেন্ট জায়গায়। তো এটা হচ্ছে আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। নাও যে যেখানে বুঝতে পারছো না আমাকে কিন্তু থামাবে, হ্যাঁ, না হলে মুশকিল। আচ্ছা, আমরা এরকম একটা এটা কি আমার ফার্স্ট, এটাই কি ছিল আগের দিন নাকি অন্য কিছু ছিল? অন্য কিছু ছিল হয়তো। না স্যার এটাই ছিল, এটাই ছিল। হ্যাঁ এটাই লাস্ট বোধহয় আমরা ইয়ে করেছিলাম। তো আজকে আমি আর মানে আমার এরকম গুচ্ছ ক্লাস বোধহয় লেখা আছে সেইগুলো চেক করি, সেইগুলোই আপাতত এখানে পুট করব, ঠিক আছে? যেমন ধর এখানে একটা ফাংশন নেম দেওয়া হয়েছে, ফাংশনের ক্ষেত্রে আমার অবজেক্টের ক্ষেত্রে কিরকম মানে ক্লাসের ক্ষেত্রে আমি কিরকম নাম দেব, যতগুলো ওয়ার্ড আছে তার ফার্স্ট লেটার গুলো ক্যাপিটাল। ফাংশনের ক্ষেত্রে আমার কি করা উচিত, কি মানে নেমিং কনভেনশন ফলো করব, এখানে ফার্স্ট ওয়ার্ড যেটা আছে সেটা দেখ পুরোটা স্মল, তারপরে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে ক্যাপিটাল। তাহলে এইখানে নাম থেকেই আমি বুঝে যেতে পারবো যে এটা যেটাকে আমি যদি কল করি কোনো জায়গায়, তাহলে এই নেমিং কনভেনশন থেকেই আমি বুঝে যেতে পারবো যে হোয়াট ইজ দিস, whether it is function or not। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, আমাদের কিছু বেসিক জিনিসপত্র আমরা এখানে দেখব। সেটা কি, আমার এখানে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমার দুটো ভ্যারিয়েবল আমি নিয়েছি এ অ্যান্ড বি, কারেক্ট? এ অ্যান্ড বি বলে আমি দুটো ভ্যারিয়েবল নিয়েছি, আমার একটা ফাংশন দরকার, সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ কোন হুইচ নাম্বার ইজ গ্রেটার, ঠিক আছে? তো এটা যদি আমায় চেক করতে হয় তাহলে আমায় কি করতে হবে, হাউ আই ক্যান রাইট দ্যাট কোড, এবং এই কাজটা আমাকে অবভিয়াসলি একটা ফাংশনের মধ্যেই করতে হবে। ফার্স্ট টেস্ট ডিবাগ না করে আমরা চেক নাম্বার বলি, ঠিক আছে? মানে স্যার এটা মেথড তাই তো? এটা মেথড। ভয়েডটা কি, পাবলিক ভয়েড যেটা, এটা কি ধরনের ডেটা টাইপ? কোনটা? ভয়েডটা? আসছি, এটা ডিফাইন করব, এই পুরো জিনিসটা ডিফাইন করব, এটার মধ্যে চেঞ্জও করব। আমি জাস্ট একটা জিনিস একটু দেখে নিই,
এটা ফার্স্ট টেস্ট, এরকম নাম ফাম দেওয়া একদমই উচিত নয়। এনিওয়ে, ফার্স্ট টেস্ট ডিবাগ, আচ্ছা এটা আমি অন্য কারণে করেছিলাম, বুঝেছি। প্র্যাকটিক্যালি দুটো জায়গায় যে দুটো আলাদা ফাংশন আমি লিখতে পারি সেম নামের, সেটা দেখানোর জন্য মোস্ট প্রবাবলি। বাট এনিওয়ে, এখানে আপাতত আমরা এটা দেখি। ফার্স্ট এরও দরকার নেই, জাস্ট চেক নাম্বার, চেক নাম্বার, ঠিক আছে। এবার আমাদের প্রথমে যেটা বুঝতে হবে, পাবলিকটা আপাতত সরিয়ে রাখো, কেন পাবলিক সেটা পরে বোঝাবো, সেটা আপাতত আসছি না। একটা ফাংশন আমায় কিভাবে লিখতে হয়, ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা এখন জেনে গেছি। ভ্যারিয়েবলের ডেটা টাইপ দেবো, ভ্যারিয়েবলের একটা নেম দেবো। আইডিয়ালি ভ্যারিয়েবলের নাম এরকম এ বি সি এরকম হওয়া উচিত নয়। আইডিয়ালি এটা হওয়া উচিত হচ্ছে ফার্স্ট নাম্বার, আর এটা হওয়া উচিত আমার সেকেন্ড নাম্বার, ঠিক আছে। তাহলে এটা যদি ফার্স্ট নাম্বার আর এটা যদি সেকেন্ড নাম্বার হয়, কারো কি কোনো বক্তব্য আছে? হ্যাঁ স্যার, বলছি ভেরিয়েবল কি সবসময় আমরা ক্লাসের পরেই করবো, নাকি মেথডের মধ্যে ক্লাসের আমরা লিখতে ভেতরেই পারবো? করতে হবে, মেথডের মধ্যেও করা যায়, মেথডের মধ্যেও এখানে করেছি তো, সেটা আমি আসছি এর পরে। মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই, তাই তো? হ্যাঁ আছে, আচ্ছা অবশ্যই আছে, আচ্ছা আচ্ছা, অবশ্যই আছে, ডিফারেন্সটা একটু। বোঝাচ্ছি, আচ্ছা। বোঝাচ্ছি। হোপফুলি আপাতত আর ইস্যু নেই, নাকি আছে? ফার্স্ট ক্লাস ভ্যারিয়েবল এ ডাজ নট এক্সিস্ট, সেটা কোথায়? এ তো আমি কোথাও লিখিনি। একটু উপরে তুমি না, যে উপরে আচ্ছা দিয়েছিলে না পরে এখানে। এখানে আছে, এখানে আছে। হুম। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই ভ্যারিয়েবল গুলো হচ্ছে কোথায় ডিফাইন করা আছে, ক্লাসের মধ্যে, ঠিক আছে। একটা ভ্যারিয়েবলের লাইফ টাইম, লাইফ টাইম বলে একটি বস্তু হয়, সেটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলকে আমি কখন কোন ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারি, ওকে, সেটাকে বলা হয় একটা ভ্যারিয়েবলের লাইফ টাইম। এটা ডিফাইন করা হয়েছে কোথায়, ক্লাস লেভেলে, মানে ক্লাসের সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে তার ভেতরে আমি ডিফাইন করেছি। তার মানে আমি ক্লাসের বাইরে আগের দিন আমি অবজেক্ট ডিফাইন করে সেই অবজেক্ট গুলো থ্রু দিয়ে আমি এই ভ্যারিয়েবল গুলোকে অ্যাক্সেস করেছিলাম, সেটা মনে আছে সবার? হুম। সেই কাজটা আমি কেন করতে পেরেছিলাম, কারণ এটা আমার একটা মেম্বার ভ্যারিয়েবল অফ দিস ক্লাস, সেই জন্য, ঠিক আছে। এই জিনিসটাই যখন আমি একটা ভ্যারিয়েবলকে একটা মেথডের মধ্যে ডিফাইন মানে ডিক্লেয়ার করছি, তখন দিস ভ্যারিয়েবল ইজ লোকাল টু দিস মেথড। আমি যদি একটা ইফ কন্ডিশনের মধ্যে এসে একটা ভ্যারিয়েবল ডিফাইন করতাম, তাহলে সেই ভ্যারিয়েবলটা এই ইফ কন্ডিশনের জন্য লোকাল হতো। তার মানে যে ভ্যারিয়েবলটাকে আমি যেখানে ডিফাইন করছি তার লাইফ টাইমটা সেই বডিটার মধ্যে এক্সিস্ট করবে। মানে আমি এইখানে ডিফাইন করলাম, সিটাকে আমি এই ফাংশনের মধ্যে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারি, ইফের মধ্যে গিয়েও অ্যাক্সেস করতে পারি। কিন্তু ইফের মধ্যে যদি আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করি, তাহলে এই ইফটা যেখানে শেষ হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে আমি কিন্তু আর ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো না। তখন কি বলবে, দিস ভ্যারিয়েবল ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে। যেমন আমি যদি এখানে কি কি ডিফাইন করেছিলাম, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার, তাই তো। এ ইজ গ্রেটার দেন বি, এ না বলে এটাকে ফার্স্ট নাম্বার করে দিয়েছি, আর ওটাকে সেকেন্ড নাম্বার করে দিই, ঠিক আছে। ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার,
ক্লাস দিইনি বলে এটা গ্রেটার দেন সাইন দিয়ে এটা সেকেন্ড নাম্বারটা পড়বে। ওকে, তো নাও ইট ইজ নট কমপ্লেইনিং। আমাকে কোনো জায়গায় এটার জন্য আমায় কমপ্লেন করবে না যে তুমি কিছু ভুলভাল লিখেছো। এখানে যেটা করব সেটা হচ্ছে যে সেকেন্ড নাম্বারের যে কোটেশনটা ওটা এন্ড হবে না এখানে? হ্যাঁ হবে হবে, তাহলে গালাগাল করবে, এখানে বলবে যে কিছু ভুলভাল করেছো। তার আগে একটা প্লাস এখানে দিতে একটা হবে। প্লাস হবে, হ্যাঁ তারপরে হবে, প্লাসটা পরে হবে। আর লাস্টে ইউ আর রাইট, লাস্টের ইনভার্টেড একটা সিঙ্গেল কোড আছে, ওটাকে বাদ ওটাকে দিয়ে হাঁটাতে হবে, সেটাও ঠিক। ঠিক আছে, আর এখানে আমি করি যে সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার দেন ফার্স্ট নাম্বার, দিয়ে এটাকে জাস্ট উল্টো দিকে করে দিই। কম্পাইলার গালাগাল করা বন্ধ করে দিয়েছে, কোড ঠিকঠাক লেখা হয়েছে বলে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা এখানে আমরা মানে বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি এখানে ডিফাইন করেছি, কি ডিফাইন করেছিলাম? ভ্যারিয়েবল। দুটো ভ্যারিয়েবল ক্লাস লেভেলে করা আছে, সেগুলোকে ক্লাসের ভেতরে আমার যতগুলো মেথড সবকটার মধ্যে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তার মানে আমি সিস্টেম ডট ডিবাগ দিয়ে এইটা দিয়েছি, চলছে সব ঠিক আছে। আমি যদি ইফের মধ্যে আর একটা সিস্টেম ডট ডিবাগ দিই, সিস্টেম ডট আসছে না কেন, তো টাইপ করার দরকার হয় না জেনারেলি। ভ্যালু অফ সি বলে যদি আমি বলি, তাহলে আমার এবং এখানে যদি সি দিই তাহলেও দেখো এখানে কেউ কমপ্লেন করবে না। ইউ উইল নট সি, ইউ উইল নট গেট এনি প্রবলেম। কিন্তু আমি যদি অন্য একটা, এটা তো এর মধ্যে ডিফাইন করা কারেক্ট, আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি সে ডি, এই ইফের মধ্যে ডি বলে ডিফাইন করলাম, আর ইফের বাইরে গিয়ে যদি এটাকে পুট করার চেষ্টা করি, ইট উইল কমপ্লেন। এখানে আসবে ভ্যারিয়েবল ডাজ নট এক্সিস্ট, এই যে ভ্যারিয়েবল ডাজ নট এক্সিস্ট। এবার এই তো এক্সিস্ট করছে, এই তো এখানে পুট করেছি, তাহলে কেন এখানে আসছে না? দ্য রিজন ইজ the lifetime of this variable is till the second bracket. ঠিক আছে, কোনো বডির মধ্যে যখন আমি একটা কিছু ক্রিয়েট করছি, যখন আমি কোনো একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করছি একটা বডির মধ্যে, সেই বডিটা যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ হচ্ছে, সেই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে তোমার ওই ভ্যারিয়েবলের লাইফ টাইমকে ডিফাইন করে দেবে। তার মানে এখানে ডি বলে কোনো জিনিসকে কম্পাইলার চেনে না। বুঝা গেল? সেখানে যদি আমি ফার্স্ট নাম্বার বা সেকেন্ড নাম্বারটাকে যদি আমি সেকেন্ড দিন ব্র্যাকেটে তাহলে 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 ইট উইল নট কমপ্লেন, ইট উইল নট কমপ্লেন। এই দেখো, obviously it will not complain. না, আমি যদি মেথডের ইয়ের বাইরে করি, মানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, মেথডের সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লাইনটা লিখবি কি করে? লিখতে তো পারবি না, মানে এটা তো একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট তো সবসময় একটা মানে ফাংশনের ভেতরে লিখতে হবে তোকে। তুই যেটা করতে পারিস, তুই অন্য একটা ফাংশন লিখে তার মধ্যে পুট করতে পারিস। সে আমি এখানে আরেকটা ফাংশন লিখছি, আমি এখানে আরেকটা ফাংশন লিখছি, এ বাবা, পাবলিক ভয়েড চেক var, শুধু এইটুকুই ডিফাইন করি, তার ভেতরে একটা সিস্টেম ডট ডিবাগ দিই, ইট উইল নট কমপ্লেন। ঠিক আছে, বোঝা গেল?
এই ফার্স্ট নাম্বার যখন এখানে ভ্যারিয়েবল, এটা তো একটা স্ট্যাটিক স্ট্রিং, এটা মানে ইট ডাজন্ট ম্যাটার ভ্যালু অফ বলে যা মানে ডি লিখলাম কি এক্স লিখলাম কিছু যায় আসে না, কিন্তু এই ফার্স্ট নাম্বার এখানে দিচ্ছি কোনো কমপ্লেন করছে না, দেখ দেয়ার ইজ নো ইস্যু। ও ফার্স্ট নাম্বারের ভ্যালু একটা কিছু পুট করবে, কি পুট করবে, লাস্ট যা ফার্স্ট নাম্বারের যা ভ্যালু ছিল সেইটাই পুট করবে। এনিওয়ে সেটা পরে আসছি, ওটা হচ্ছে রিঅ্যাসাইনমেন্ট বোঝানোর জন্য ওগুলো করে রেখেছি। বাট এখানে যদি আমি সি পুট করি, ইট উইল কমপ্লেন ভ্যারিয়েবল ডাজ নট এক্সিস্ট। কেন? সিটা আমার ডিফাইন কোথায় করা আছে, চেক নাম্বারের মধ্যে, চেক ভ্যারের মধ্যে সি এর কোনো এক্সিস্টেন্স নেই। তার মানে এই ভ্যারিয়েবলের লাইফ টাইমটা শেষ হয়ে গেছে যখনই ওই সেকেন্ড ব্র্যাকেটটা পেয়েছে। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। কারোর কিন্তু কোনো স্যার এখানে তো আপনি নতুন একটা মেথড লিখলেন, নতুন মেথড লিখলাম, সেখানে এখানে এই ভ্যারিয়েবলটা এক্সিস্ট করে না। হুম এই ভ্যারিয়েবলটা যেটা এখানে লিখেছিলাম, এই ভ্যারিয়েবলটা তো এই মেথডের মধ্যে এক্সিস্ট করে না, তার কারণ হচ্ছে ডিফাইন করা ছিল এখানে। তার মানে এই যে ফাংশনটা এটা যেখানে শেষ হবে ভ্যারিয়েবলটাও ডাই আউট করে যাবে। আচ্ছা, আর মানে এটা যদি method আমরা change ক্লাসের মানে- মধ্যে লিখতাম তাহলে এটা কাজ করতো? তারা দুজনে কথা বলিস না, একজন করে বল। বলছি যে এটা যদি বলছি- আমরা ক্লাসের মধ্যে লিখতাম তাহলে এটা তাহলে কাজ করতো? হ্যাঁ করতো, তার কারণ হচ্ছে সেখানে আমার এর মানে ক্লাসটা শেষ হচ্ছে কোথায়, হ্যাঁ ক্লাসটা তো শেষ হচ্ছে এখানে, আচ্ছা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যদি আমি একটা কাজ করি, এইখানে আমি ভ্যারিয়েবল দুটো ডিফাইন না করে এইটার পরে এসে ভ্যারিয়েবলটাকে ডিফাইন করলাম, সেইটার ক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে। মানে সেটা একবার দেখতে হবে যে ওটার এক্সিকিউশনটা কিভাবে হয়। মানে আমি একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করার আগে সেটাকে নিশ্চয়ই অ্যাক্সেস করতে পারি না। আমি এখানে লিখেছি সি ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। আমি যদি সিটাকে আগে ডিফাইনই না করি, আমি যদি সিটাকে এখানে গিয়ে ডিফাইন করি, তাহলে তো আমার এখানে এরর দেবে। আমি এই এররটাকে আপাতত বন্ধ করি, ঠিক আছে? তা না হলে এই দেখ দুটো এরর দিচ্ছে, এখন আমি এটাকে সেভ করলে একটা এরর দেবে, একটা এরর। লাইন নাম্বার কত? 8। এইটে গিয়ে কি বলছে, সি ইজ নট ডিফাইন্ড, মানে ভ্যারিয়েবল ডাজ নট এক্সিস্ট। কেন ডাজ নট এক্সিস্ট? এই তো এক্সিস্ট করছে, করছে এই লাইন থেকে, 9 নম্বর লাইন থেকে। 8 নম্বর লাইনে এর কোনো এক্সিস্টেন্স নেই, কারণ তখন আমি ডিফাইন করিনি এটাকে। বোঝা গেল? মানে একটা ভ্যারিয়েবলকে আগে আমায় ডিফাইন করতে হবে, তারপরে গিয়ে আমি সেটাকে ইউজ করতে পারবো। আচ্ছা স্যার, হুম। ধরে নিন আমি কোনো মেথড লেখার আগে ফার্স্টে আপনি যেরকম ভেরিয়েবল ডিফাইন করছেন, তো ভেরিয়েবল ডিফাইন করে সেটা মেথডের মধ্যে ইউজ করলাম সাপোজ, তারপরে একটা মেথড এন্ড হয়ে গেল, আরেকটা মেথডের আগে আমি আবার যদি ভেরিয়েবল ডিফাইন করি, মানে ক্লাসের মধ্যে ডিফাইন করছি, মেথডের মধ্যে ডিফাইন করছি না, তাহলে সেটা তো মনে হয় ফার্স্ট মেথডে কাজ করবে না। না, করবার কথা নয় আইডিয়ালি, এটা করে একবার দেখতে হবে আমাকে, বিকজ এটা যদি ইন্টারপ্রিটার হয় করবে না, কম্পাইলার হলে করবে। এটা আইডিয়ালি অ্যাপেক্সে এটা করে কিনা কোনোদিন আমি নিজে চেক করে দেখিনি, থিওরিটিক্যালি করার কথা নয়, ঠিক আছে? আমি জীবনে কোনোদিন এই কাজটা করে দেখিনি, তো করে দেখলেই হয়। মানে দিস ইজ সিম্পল, কিছুই না। আমি জাস্ট এই ভ্যারিয়েবল গুলোকে যদি এখানে এসে ডিফাইন করি, তাহলে এখানে এরর দিচ্ছে কিনা দেখলেই বুঝতে পারবে। দেয়নি, তার মানে হচ্ছে ইট উইল টেক দ্যাট। ও এটাকে অ্যাজ এ হোল অবজেক্টটাকে যখন ডিফাইন করবে, তখন ও আগে ভ্যারিয়েবল গুলোকে ডিফাইন করে নেবে। মেথডের কাজটা হবে যখন আমি মেথড কল করছি, কিন্তু অবজেক্ট যখনই আমি ডিফাইন করি তখনই ও তার মেম্বার ভ্যারিয়েবল গুলোকে ইয়ে করে নেয়, মেম্বার ভ্যারিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করে নেয়, ডিফাইন করে এবং ইনিশিয়ালাইজ করে নেয়। তো আইডিয়ালি এই কাজটা কখনো করবে না যে ভ্যারিয়েবলটা পরে ডিফাইন করে তার আগে সেটাকে ইউজ করবে। মানে ইউ মাস্ট নট ডু দ্যাট, ঠিক আছে? যদিও এখানে এটা কিন্তু কমপ্লেন করছে না, ঠিক আছে, যেটা আমরা দেখলাম এখন। মানে এটা যদি ইস্যু হতো, এটাও কম্পাইলেশনের টাইমেই তোমায় এরারটা দিয়ে দিত। এনিওয়ে, তো আইডিয়ালি যেটা আমাদের এখন দেখার দরকার, যেটা বলছিলাম, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের লাইফ টাইম। একটা ভ্যারিয়েবলের লাইফ টাইম হচ্ছে সেই জায়গাটুকু বা সেই সেকশনটুকু যার মধ্যে এটাকে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে?
যেমন সিটা হচ্ছে লোকাল টু দিস মেথড, সেই জন্য গোটা মেথডের মধ্যে যে কোনো জায়গায় সি ইউজ করা যাবে। কিন্তু আমি যখন ইন্টিজার ডি মানে ইন্টিজার ডি যখন ক্রিয়েট করছি ইফের মধ্যে, তখন কিন্তু ইফের বাইরে এসে এটাকে ইউজ করা যাবে না। ফাইন, বোঝা গেল? এবার আমি আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ এ মেথড অর হাউ দ্য মেথড ক্যান ওয়ার্ক। মেথড বা ফাংশনের তিনটে স্পেসিফিক পার্ট থাকে, ঠিক আছে? একটা ফাংশনের তিনটে পার্ট থাকে। ফার্স্ট যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় রিটার্ন টাইপ। কি বলে? রিটার্ন টাইপ। কেন রিটার্ন টাইপ বলে আসছি সেটাই। তারপরে থাকে ফাংশনের নেম, ঠিক আছে? ফাংশনের নেমটা আমি মোটামুটি যা ইচ্ছে লিখতে পারি, প্রোভাইডেড নাম্বার দিয়ে শুরু হবে না, স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু হবে না, মাঝখানে কোথাও স্পেশাল ক্যারেক্টার থাকবে না, স্পেস থাকবে না, কমা থাকবে না, সেমিকোলন থাকবে না, এই সবগুলো কতগুলো মানে ভদ্রভাবে যে নামগুলো লেখা যেতে পারে সেগুলো সবই অ্যাকসেপ্ট করে। অভদ্রের মতো কিছু লিখলে সেটা অ্যাকসেপ্ট করবে না। নাও তারপরের পার্টটা সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এই যে ফার্স্ট ব্র্যাকেট জিনিসটা, এর মাঝখানেও আমরা কিছু জিনিস লিখতে পারি অথবা ব্ল্যাঙ্কও রাখতে পারি, সেটাতে আমরা আসবো। দিস থিং ইজ কল্ড ইনপুট আর্গুমেন্টস, ঠিক আছে? ইনপুট আর্গুমেন্টস, লাস্টে একটা এস আছে, এটা সবসময় মাথায় রাখবে। তার মানে কি, এখানে আমার ইনপুট মানে এখানে আমি মাল্টিপল ইনপুট আর্গুমেন্ট ইউজ করতে পারি। আই ক্যান ইউজ মাল্টিপল ইনপুট আর্গুমেন্টস, ঠিক আছে? নাও হোয়াট আর দিস থিংস সেটা একটু বুঝতে হবে। ইনপুট আর্গুমেন্টসটা কি? ইনপুট আর্গুমেন্টস হচ্ছে একটা ফাংশনের সাথে ইন্টারঅ্যাক্ট করার ওয়ে। ইন্টারঅ্যাক্ট করা মানে একটা ফাংশনকে যখন আমি এক্সিকিউট করতে যাচ্ছি তখন রান টাইমে আমি ফাংশনের মধ্যে কিছু ভ্যালু পাস করাতে চাইছি। সেটা করতে গেলে আমায় কি করতে হবে? সেটা করতে গেলে আমাকে ইনপুট আর্গুমেন্টস ইউজ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল হোয়াট ইজ ইনপুট আর্গুমেন্টস? তাহলে ইনপুট আর্গুমেন্টস হচ্ছে list of variables which can be utilized to pass some value to a function or to a method at runtime. At runtime. Runtime মানে আমি যখন ফাংশনটাকে এক্সিকিউট করছি, মানে যখন ফাংশনটা এক্সিকিউটেড হচ্ছে সেই সময় আমি যদি কোনো ভ্যালু পাস করাতে চাই এই ফাংশনটার ভেতরে, তাহলে আমায় ইনপুট আর্গুমেন্টস ইউজ করতে হবে। ফাইন, আমি এখানে ডিফাইন করি দুটো ভ্যারিয়েবল, ইন্টিজার এ কমা ইন্টিজার বি। এটাকে আমি কিভাবে ইউজ করতে পারি? অনেকভাবে করতে পারি। ধরে নাও এখনকার মতো আমি প্রথম কাজ যেটা করছি সেটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার যা হোক ডিফাইন করা ছিল। স্যার এখানে এ আর বি এর ভ্যালু তো নাল রয়েছে আপাতত। না, তুই জানিসই না এর মধ্যে কি ভ্যালু আছে এখনো, কারণ তুই তো রান টাইমে যাসনি। তুই তো স্কেলিটন ডিফাইন করছিস, মানে তুই অ্যাকচুয়ালি ব্লুপ্রিন্ট ডিফাইন করছিস, তুই তো অবজেক্ট বানাসনি, তুই তো এখনো অ্যাক্সেস করতে যাসনি। সো ইউ ডোন্ট নো, আচ্ছা, ইউ ডোন্ট নো। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ফার্স্ট নাম্বারের মধ্যে এর ভ্যালুটা নিই আর সেকেন্ড নাম্বারের মধ্যে বি এর ভ্যালুটা নিই। এটা আপাতত বন্ধ থাক, ঠিক আছে? স্যার ক্লাসে তো অলরেডি আমরা ভ্যালু বলে দিয়েছি। ক্লাসে একটা ভ্যালু দিয়েছি, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? আমি সেই ভ্যালুটাকে যে কোনো সময় চেঞ্জ করতে পারি, এই জন্যই এটার নাম ভ্যারিয়েবল, যে এর মধ্যে আমি ভ্যালু যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় অ্যাসাইন করতে পারি, রিঅ্যাসাইন করতে পারি। মানে ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা বস্তু যার ভ্যালু চেঞ্জ হতে পারে। সেটা কিভাবে চেঞ্জ হতে পারে? ডিপেন্ডিং আপন ডিফারেন্ট অপারেশন। আমি যদি ওই দুটো ভ্যালুকে নিয়ে একটা থার্ড ভ্যালুর মধ্যে পুট করি, তো থার্ড ভ্যারিয়েবল যেটা ছিল সেটা ইনিশিয়াল ভ্যালু যদি 0 হয়ে থাকে,
তারপরে যদি আমি দুটো ভ্যালুকে অ্যাড করে তার মধ্যে পুট করি, যেমন এখানে সি এর ভ্যালু হচ্ছে 0, এবার আমি কি করছি, সি ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার করেছি, মানে এটা একটা অ্যাডিশন অপারেশন করেছি। তাহলে সি এর মধ্যে কোন ভ্যালুটা যাবে, এ আর বি এর মানে সরি ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই দুটো সামেশন হয়ে সি এর মধ্যে অ্যাসাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হুম। ওকে, তাহলে এবার আমরা কি করছি, এখানে কি করলাম, একটা ফাংশন লিখছি যার দুটো ইনপুট আর্গুমেন্ট আছে। আমার যদি একটা ফাংশনের মধ্যে আলাদা করে কোনো ভ্যারিয়েবল মানে কোনো ভ্যালু আলাদা করে পাঠানোর দরকার না থাকে, ঠিক আছে, যদি না থাকে তাহলে আমি কি করব, এরকম করব, কোনো ভ্যারিয়েবল দেব না, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজটা আমায় দিতেই হবে। এটা যেন মাথায় থাকে, এটা যেন ভুল না হয় যে আমি ফাংশনের স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারি না, কিন্তু তার মধ্যে কি পাস করাবো সেইটা একটা ঠিক করতে পারি। আরেকটা জিনিস আছে, এই ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন করবে কি না সেটার ওপর ডিপেন্ড করবে রিটার্ন টাইপটা। রিটার্ন টাইপ মানে কি, আমি কি রিটার্ন করতে চাই, এই ফাংশন থেকে আমি কি টাইপের ভ্যালু রিটার্ন করতে চাই। আমি একটা ফাংশনের মধ্যে দিয়ে একটা কাজ করব, ধরে নে আমি একটা সামেশন করব, তার মানে আমি অ্যাড বলে বা সাম বলে একটা ফাংশন লিখলাম, দুটো ইনপুট আর্গুমেন্ট নিলাম, এবং আমি চাই যে দুটো নাম্বারকে যোগ করে যে যোগফলটা হচ্ছে সেইটা আমি রিটার্ন করব। ফাইন। তো তাহলে এখানে রিটার্ন টাইপ তো আমি ইন্টিজারও রাখতে পারি যখন তুমি void এর return জায়গায়। করবে তখনই একমাত্র ইন্টিজার রাখতে পারবে। এই গোটা ফাংশনটার মধ্যে আমি কোথাও রিটার্ন বলে কিছু লিখেছি? না। লিখিনি। এবং রিটার্ন মাস্ট বি দ্য লাস্ট স্টেটমেন্ট, কারণ ওইখান থেকে ও ফাংশন ক্লোজ হয়ে যায়। আচ্ছা, পুট করলাম ইন্টিজার, এখানে একটা এই দেখ, মিসিং রিটার্ন স্টেটমেন্ট রিকোয়ার্ড রিটার্ন টাইপ ইন্টিজার। বোঝা গেল কেন আমি ইন্টিজার শুধু লিখতে পারি না? সে আমি এটা ইন্টিজার সি নিচ্ছি সব ক্ষেত্রে, মানে নেওয়ারও দরকার নেই। ভ্যালু অফ সি এ প্লাস বি, আইডিয়ালি এটা নেওয়া উচিত, হ্যাঁ অসুবিধা, প্লাস সি, তা না হলে এটা কমপ্লেন করতে। এবার এখান থেকে আমি একটা স্টেটমেন্ট লিখছি রিটার্ন সি, দেখ এবার আর কমপ্লেন করবে না। বুঝা গেল? আমি যখন এইটাকে অ্যাক্সেস করব, এই ফাংশনটাকে যখন অ্যাক্সেস করব, তখন একটা ভ্যারিয়েবলের মধ্যে এই ফাংশনটার রিটার্নটাকে স্টোর করতে পারবো, মানে আমি এখান থেকে যে ভ্যালুটাকে রিটার্ন করছি সেই ভ্যালুটাকে স্টোর করতে পারবো। ঠিক আছে, এখানে আমার কোনো রিটার্ন নেই, আমার এখানে কিছু রিটার্ন করার দরকার নেই, সেই জন্য এটা ভয়েড। যেখানে ইন্টিজার রিটার্ন করা দরকার সেখানে ইন্টিজার দিতে হবে এখানে, এবং রিটার্নের মধ্যে একটা ইন্টিজার ভ্যারিয়েবল দিতে হবে। আমরা একটু অন্য কাজ করি, এবার দেখি আমরা কি ঝামেলা করে। ইললিগাল কনভার্সন ফ্রম ডাবল টু ইন্টিজার, বুঝা গেল? ডেটা টাইপ ইন্টিজার থাকলে ইন্টিজারই দিতে হবে। একদম। এবার একটা অন্য কাজ করে দেখি। ঝাড় দিল না কিন্তু, কারণ ইন্টিজারটা আপনার এর ভিতরে আছে বলে বলে এটা। না ডাবলের মানে কি বলবো সামথিং। বলো কেউ একজন। স্যার ওর কি বলবো মানে বেশি ইন্টিজারের যে লিমিটটা আপনি দেখিয়েছিলেন ডাবলের তার বেশি। কারেক্ট। এই রিজনটা একটু ভালো করে সবাই মাথায় রাখি, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে সব সময় যে কাজে লাগবে এরকম নয়, কিন্তু
কমপ্লেক্স সিচুয়েশনে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইন্টিজার থেকে ডাবলে ও অটোমেটিক কনভার্ট করে নিল, কিন্তু ডাবল থেকে ইন্টিজারে অটোমেটিক কনভার্ট করলো না। কেন? তার কারণ হচ্ছে ডাবলের মধ্যে আমি যে স্পেস মানে যত বড় সংখ্যা পুট করতে পারি, ইন্টিজারে তত বড় সংখ্যা পুট করতে পারি না, তার থেকে ছোট সংখ্যা আমায় পুট করতে হয় ইন্টিজারে। তাহলে ইন্টিজার থেকে ডাবলে কনভার্ট করাটা ইজি না ডাবল থেকে ইন্টিজারে কনভার্ট করাটা ইজি? অবভিয়াসলি ইন্টিজার থেকে ডাবলে কনভার্ট করাটা ইজি, কারণ আমি সবসময়ই জানি ইন্টিজারের ম্যাক্সিমাম ভ্যালুও যদি থাকে সেটাকে আমি ডাবলের মধ্যে অ্যাসাইন করে দিতে পারবো, প্রবলেম হবে না, কারণ ওটা স্পেসটা বেশি। কিন্তু ডাবলের মধ্যে যদি এরকম কোনো ভ্যালু থাকে যেটা ইন্টিজারের লেংথের থেকে বড় বা ইন্টিজারের রেঞ্জের থেকে বড়, তাহলে আমি সেটাকে মানে ওই ডাবলের মানে ডাবল টাইপের ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলের ভ্যালুর মধ্যে অ্যাসাইন করতে পারবো না। কারেক্ট? সিস্টেম তোমায় এরার দেবে। সুতরাং সিস্টেম সেই বেসিক চেকিংটা করে নিচ্ছে যে আমি যে টাইপের ভ্যারিয়েবল ডিফাইন্ড আছে তাতে আমার অটো কনভার্ট করে দিলে কোনো প্রবলেম হবে না, তো সেটাও চেক করে নিচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার টু এভরিবডি? তাহলে তো স্যার এখানে লংও দেওয়া যায় ডাবলের জায়গায়। লংটা আই থিঙ্ক স্ট্রিং এর ক্ষেত্রে। লংটা এখানে ডেটা টাইপটা একবার দেখতে হবে, লং না লং ইন্টিজার কি লিখতে হয় সেটা আমি ভুলে গেছি। ও লংটা নিয়েছে, এই তো নিচ্ছি। ও সরি, হ্যাঁ লং তো ইন্টিজারের মানে বড় ভার্সন। ইন্টিজারেরই ওটা আচ্ছা। লং লেখে না লং ইন্টিজার লেখে, সেই সিনট্যাক্সটা আমার মনে ছিল না। তো লং নেবে, অসুবিধা নেই, কিন্তু এই কাজটা করো না কোনো সময়, মানে জেনারেলি এই ধরনের কাজ করো না, যেটা এক্সাক্ট তোমার ডেটা যে টাইপের ডেটা তুমি রিটার্ন করছো সেইটাই রাখবে। ফাইন? বোঝা গেল? স্যার বাট আমার ভ্যারিয়েবলের একটা জায়গাতে ডাউট হচ্ছে, সেটা হচ্ছে যে ইন্টিজার এ আর ইন্টিজার বি যেটা আপনি মেথডের মধ্যে ডিফাইন করলেন সেটার এক্সাক্ট ইউসেজটা আপনি বললেন ঠিকই, বাট ইমপ্লিমেন্টেশন ওয়াইজ আমার একটু ক্লিয়ারেন্স। ইমপ্লিমেন্টেশনের কিছু নেই, এটা যখন আমি এই ফাংশনটাকে কল করব তখন বুঝতে পারবি। ঠিক আছে। ওটা কল করা অব্দি ওয়েট কর, তার আগে বেসিক যেগুলো বলছি সেই জিনিসগুলো একটু ভালো করে মাথায় ঢোকা। হুম। একটা ফাংশনে কি কি থাকে? একটা ফাংশনের ডিক্লারেশন থাকে আর একটা ফাংশনের একটা বডি থাকে। দিস ইজ দ্য ডিক্লারেশন পার্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তার বডি পার্ট। ফাংশন ডিক্লারেশনের মধ্যে আমার তিনটে পার্ট থাকে, রিটার্ন টাইপ, ফাংশন নেম এবং ইনপুট আর্গুমেন্টস। ইনপুট আর্গুমেন্টস থাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মাল্টিপল নাম্বার অফ ইনপুট আর্গুমেন্ট মানে মাল্টিপল নাম্বার অফ আর্গুমেন্টস হতে পারে। সুতরাং মাল্টিপল ইনপুট আর্গুমেন্টস একটা ফাংশনে থাকতে পারে। মাল্টিপল থাকতে পারে মানে অবভিয়াসলি একটাও থাকতে পারে, আর কোনো একটাও নাও থাকতে পারে, ঠিক আছে? যেমন এখানে আচ্ছা এটা আবার ইন্টিজার এবি করেছি, বাট এনিওয়ে এখানে সি করার আগে যেটা করবার কথা ছিল ভেবেছিলাম এ প্লাস বি, সিম্পল অ্যাডিশনের ফাংশনালিটি। এই ফাংশনটা তাহলে কি করবে? একটা অ্যাডিশন করবে, দুটো নাম্বারের অ্যাডিশন করে সেটাকে প্রিন্ট করবে এবং এটাকে রিটার্ন করবে, সেই ভ্যালুটাকে রিটার্ন করবে। তো প্রিন্ট করার দরকার নেই, যখন আমি রিটার্নই করছি তখন জেনারেলি আমাদের প্রিন্ট করার দরকার থাকে না অধিকাংশ ক্ষেত্রে। এনিওয়ে এই অবধি বোঝা গেছে আশা করি, ফাংশনের ডিক্লারেশন এবং ফাংশনের বডি এই অবধি বোঝা গেছে। হ্যাঁ স্যার। যারা বুঝতে পারিসনি সে তারা আগে বল। যে ফার্স্ট নাম্বার এ বি এটা একটু বলে ভালো হতো। এই যে ফার্স্ট নাম্বার এবিটা এখন বুঝতে পারবি না, এটা পরে বোঝাচ্ছি। এটা আপাতত জেনে রাখ, এটাকে বলে ইনপুট আর্গুমেন্টস। রান টাইমে ফাংশনে ভ্যালু পাস করানোর জন্য এটা ইউজ করা হয়। না আপনি যে ফার্স্ট নাম্বার এ সেকেন্ড নাম্বার বি যে ও এটা অ্যাসাইন করেছি, এটা অপারেটর আসছে, আমি অপারেটর এখনো আসিনি, আসবো। ফাংশন ডেফিনেশন এই অবধি বোঝা গেছে। ফাংশনের একটা বডি থাকে এই অবধি বোঝা গেছে, তাই তো? এবার আমাদের কি বুঝতে হবে? আমাদের আরো কতগুলো জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যখন আমরা কোড লিখছি তখন আমাদের
কতগুলো অপারেটর থাকে, সেই অপারেটর গুলোর ওপরে অপারেটর গুলোর থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করি। ঠিক আছে, অপারেটরস আর ইউজড ফর ডিফারেন্ট টাইপ অফ অপারেশন। ফাইন। ডিফারেন্ট টাইপ অফ অপারেশন মানে অপারেটর দিয়ে আমি কি কি করতে পারি এবং অপারেটর কি কি ধরনের হয়, মানে কতগুলো টাইপের অপারেটর হয়। অ্যাপেক্সে কোড লেখার ক্ষেত্রে আমাদের আইডিয়ালি 3টে টাইপের হওয়ার কথা। টার্নারি অপারেটর মোস্ট অফ দ্য টাইম ইউজ হয় না, আমি জাস্ট ভার্বালি বলে রাখছি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে টার্নারি অপারেটর ইউজ করা যায়। টার্নারি অপারেটর বস্তুটা তোমরা সবাই আপাতত বুঝতে পারবে। সেটা হচ্ছে ভ্যালিডেশন রুল লেখার ক্ষেত্রে ইফ লিখেছো, ইফ কন্ডিশন লিখেছো, সেখানে কি করতে হয়, ইফ তারপর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে প্রথমে থাকে কন্ডিশন, তারপর কমা দিয়ে ফার্স্ট, মানে কন্ডিশন ট্রু হলে কি হবে, আর কমা দিয়ে যদি ফলস হয় তাহলে কি হবে, রাইট? এই যে জিনিসটা লেখা হয়, এই সেম জিনিসকে অ্যাপেক্সের মধ্যেও লেখা যায়। দ্যাট ইজ কল্ড টার্নারি অপারেটর, কারণ 3টে জিনিস থাকছে, 3টে অপারেটরের ওপরও কাজ করছে। তো টার্নারি অপারেটর লাস্টে বোঝায় জেনারেলি, আমি ফার্স্টেই বোঝাচ্ছি কারণ এটা আর পরে বলবো না। এটা এমন কিছু ইম্পর্টেন্ট নয় এই ক্ষেত্রে, তোমাদের কোড লেখার ক্ষেত্রে ওরকম কোনো সিনারিও পাবে না যেখানে টার্নারি অপারেটর দিয়েই তোমায় লিখতে হবে জিনিসটা। সিম্পল টার্নারি অপারেটরকে বাইনারি অপারেটর দিয়ে কাজ করানো যায়। এনিওয়ে, প্রথম কথা হচ্ছে আমি কোনটাকে ইউনারি অপারেটর, কোনটাকে বাইনারি অপারেটর, কোনটাকে টার্নারি অপারেটর বলবো। আগে আমরা বাইনারি অপারেটরটা বুঝি, তাহলে আমাদের বাকি দুটো বুঝতে সুবিধে হবে। বাইনারি অপারেটর মানে কি? বাইনারি শব্দটা থেকে দুই জিনিসটাকে যে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই বোঝো এখন, সেটা আলাদা করে বোঝানোর কিছু নেই। তো দুই মানে কি? একটা অপারেটর যেটা দুটো অপারেন্ডের ওপর কাজ করছে, which operates on two operand। টু অপারেন্ড মানে দুটো জিনিসকে নিয়ে, দুটো অপারেন্ডকে নিয়ে ও কাজ করবে। তার মধ্যে আমরা সবার আগে সিম্পলেস্ট একটা বাইনারি অপারেটরকে বুঝি। ঠিক আছে, equal to is the simplest binary operator. It is operating on two operands। ঠিক আছে, ইকুয়াল টুর বাঁ দিকে একটা জিনিস থাকে, ডান দিকে একটা জিনিস থাকে। ঠিক আছে, যারা ছোটবেলায় অ্যালজেব্রা পড়েছো তারা একটা জিনিস বেসিক ক্ষেত্রে, বহু ক্ষেত্রে দেখেছো, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এ ইজ ইকুয়াল টু বি, এরকম জিনিসপত্র অ্যালজেব্রায় লিখেছো। সেটার মানে কি দাঁড়াতো, যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, ভ্যালু অফ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল, রাইট? তাই বোঝাতো তো? হ্যাঁ, মানে এক্স এর ভ্যালু এটা, ওটাই বোঝাতো। এক্স আর ওয়াই এর ভ্যালুটা সেম, এটা বোঝাতো। হ্যাঁ, যখন তুমি কোড লিখছো তখন এই অ্যালজেব্রাটা মাথা থেকে ভুলে যাও। এখানে ইকুয়াল টু মানে কিন্তু একবারেও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এর ভ্যালু এক, এটা বোঝায় না। ঠিক আছে, ইকুয়াল টু মানে বোঝায় ইট ইজ অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর। রিমেম্বার দ্য ওয়ার্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে এগুলো হোয়াইট বোর্ডে দেখাতে পারলে একটু সুবিধে হয়। দাঁড়াও, পেন ফেন্ট কিছু আছে, যাই হোক খুঁজতে হবে, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। Equal to is called the assignment operator. What it is assigning? It will assign the right hand side value to left hand side. তার মানে ইকুয়াল টু অপারেটরের ডান দিকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ও বাঁ দিকে অ্যাসাইন করছে। দিস ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এটা মানে যে ডিফারেন্সটা মানে অ্যালজেব্রার সঙ্গে বোঝাতে চাইলাম সেই জিনিসটা যেন কমপ্লিটলি মাথায় থাকে। কারণ অ্যালজেব্রায় সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এটা লেখা যায়, তার মানে হচ্ছে এ প্লাস বি এর যা ভ্যালু সি এর ভ্যালুটা সেম। এখানে মানে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি না লিখে আমি যদি অ্যালজেব্রায় এ প্লাস বি ইকুয়াল টু সি লিখি তাহলেও ব্যাপারটা একই হবে, কারণ ওটা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা কিন্তু রিপ্রেজেন্টেশন নয়। এখানে ইকুয়াল টু মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট, ইউ আর অ্যাসাইনিং সাম ভ্যালু ফ্রম রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড। তার মানে আমি এখানে আমার ইকুয়াল টু সাইনের বাঁ দিকে
সব সময় একটা ভ্যারিয়েবলকেই থাকতে হবে। দ্যাট মাস্ট বি ওয়ান ভ্যারিয়েবল, দ্যাট মাস্ট নট বি এনিথিং এলস। আমি এরকম লিখতে পারবো না ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ইকুয়াল টু সি, এরকম কিন্তু লেখা যায় না। দেখিয়ে দিচ্ছি একবার লিখে যে এরার দেবে, কিন্তু এটা লেখা যায় না এখানে। কেন লেখা যায় না? এক্সপ্রেশন ক্যানট বি অ্যাসাইন্ড। এই ওয়ার্ডটা দেখো, অ্যাসাইন্ড। অ্যাসাইন্ড মানে আমি সি এর ভ্যালুকে দুটো ভ্যারিয়েবলকে প্লাস দিয়ে তার মাঝখানে অ্যাসাইন করতে পারি না। কি করে করব? অ্যাসাইন করা ওরকম ভাবে সম্ভব নাকি? অ্যাসাইন তো আমি একটা জায়গায় করতে পারি। সো রিমেম্বার দিস, ইকুয়াল টু ইজ এ বাইনারি অপারেটর, যেখানে রাইট হ্যান্ড সাইডে ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে অ্যাসাইন্ড হয়। ফাইন, এটা হচ্ছে প্রথম। তারপরে অন্য একটা বাইনারি অপারেটর আমরা দেখি, যে কোনো এরিথমেটিক অপারেটর, মানে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো হচ্ছে বাইনারি অপারেটর। প্লাস কি করে? লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে আর রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে, যদি ভ্যারিয়েবল থাকে তাহলে ভ্যারিয়েবলের ভ্যালু কেউ নেবে, আর তা নাহলে কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টের ভ্যালুকে ডাইরেক্টলি তুলে নিচ্ছে। সেই দুটো ভ্যালুকেও মানে সামেশন করে, সামেশন করে সেটাকে মানে একটা ভ্যালুকে রিটার্ন করে। ঠিক আছে, দুটো ভ্যালুকে শুধু অ্যাড করছে না, অ্যাড করে রেজাল্টটাকে রিটার্ন করে। কোনো জিনিস যদি কোনো মানে কোথাও যদি রিটার্ন না থাকে তাহলে সেটাকে অ্যাসাইন করা যায় না। একটা ভ্যালুকেও রিটার্ন করে বলেই তুমি এটাকে অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারছো। এখানে সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু 10, 10 ভ্যালুটা তোমার কাছে আছে, সেইটাকে অ্যাসাইন করছো। এখানে দুটো সামেশন করার পরে ওই ভ্যালুটাকে রিটার্ন করছে, সেই জন্য এটাকে অ্যাসাইন করা যাচ্ছে। ওকে, সেরকমই আমরা কন্ডিশনাল অপারেটর দেখতে পাবো। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটর কিরকম? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে যদি চেক করতে হয় দুটো নাম্বার সমান কিনা, তাহলে ইকুয়াল টু চেক করতে হয়। সিঙ্গেল ইকুয়াল টু কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাইরেক্টলি শুধু ইকুয়াল টু লিখবে না। ফাইন, যদি আমি সিঙ্গেল ইকুয়াল টু এখানে দিই তাহলে কি হবে? কন্ডিশন এক্সপ্রেশন মাস্ট বি অফ টাইপ বুলিয়ান, নট ইন্টিজার। মানে ও এখানে কি করতে চাইছে? একটা ভ্যালুকে অ্যাসাইন করতে চাইছে। তো অ্যাসাইন করতে পারবে না, কারণ এখানেও আবার একটা কন্ডিশন চাইছে। ইফ এর মধ্যে ভ্যালু যেটা থাকে, ইফ যেটার উপরে কাজ করে আইদার ট্রু ভ্যালু অর ফলস ভ্যালু। ঠিক আছে, তো সেটা পরে আসছি ইফ কি করে। স্যার বুলিয়ান ভ্যালু রিটার্ন করতে গেলে পরে তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারটাকে অ্যাজ আ বুলিয়ান নো, ভেরিয়েবল টাইপ। আসছি। ডোন্ট গেট কনফিউজড, ওটা আসছি পরে। এবার কন্ডিশনাল অপারেটর কি কি বললাম তাহলে? গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। ঠিক আছে, এই কন্ডিশন গুলো কি করে? এই কন্ডিশন গুলো দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু অর ফলস। বোঝা গেল? একটা কন্ডিশনাল অপারেটর দুটো ভ্যারিয়েবলের মধ্যে বা দুটো ভ্যালুর মধ্যে কন্ডিশন চেক করে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু বা ফলস। ইজ ফার্স্ট নাম্বার গ্রেটার দেন সেকেন্ড নাম্বার? দ্য আনসার ক্যান বি আইদার ইয়েস অর নো। মানে এটা একমাত্র একটা বুলিয়ান ভ্যালুই রিটার্ন করে। ঠিক আছে, সেই বুলিয়ান ভ্যালুর উপরেই ইফ কাজ করে। ইফ কিভাবে কাজ করে সেটা আমি এখনো আসিনি, সেটাতেও আসছি পরে। ইফের ক্ষেত্রে ব্যাপারটা খুব সিম্পল। ইফের ক্ষেত্রে যেটা হয়, ইফে সিঙ্গেল লাইনে কাজ শেষ হবে না, একটা কন্ডিশন চেক করে তার ভেতরে আমি কিছু কাজ করছি, সেই জন্য এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। ইফ কি করে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন বা একটা ট্রু বা ফলস ভ্যালুকে চেক করে। ইট ইজ অনলি চেকিং এ বুলিয়ান ভ্যালু। আমি যদি এখানে ডাইরেক্টলি ট্রু লিখে দিই তাহলেও এটা কাজ করবে। ট্রু যদি আমি ডাইরেক্টলি লিখে দিই ইফের ভেতরে, তাহলে সারা জীবন ইফের এই
এই পার্টটাই কাজ করবে, এলস পার্টটার কোনোদিন কাজ করবে না। তো এনিওয়ে, এখানে আমি কি করছি, একটা দুটো ভ্যারিয়েবলকে কম্পেয়ার করছি, কম্পেয়ার করে একটা মানে যে ভ্যালুটা আমায় রিটার্ন করবে, ট্রু বা ফলস যে ভ্যালুটা আমায় রিটার্ন করবে, সেই ভ্যালুটার ওপর বেস করে ইফটা কাজ করবে। ইফ কিভাবে কাজ করে, ইফ উইল চেক দ্য কন্ডিশন, দ্যাট কন্ডিশন ভ্যালু মাস্ট, মানে তার আউটপুট মাস্ট বি ট্রু অর ফলস। তো অবভিয়াসলি এই কন্ডিশনাল অপারেটর গুলো আমায় ট্রু ফলসই দেয়। ইফ ইট ইজ ট্রু তাহলে ইফ এর বডি এক্সিকিউট করবে, আর তা না হলে এলস এর বডি এক্সিকিউট করবে। আইদার ইফ এক্সিকিউট করবে, এখানে যদি ট্রু পেয়ে যায় তাহলে এখানে ঢুকে গেল, এই সেকেন্ড ব্র্যাকেটটা পেলে বাইরে বেরিয়ে এলো। আর যদি এখানে ভ্যালু পায় ফলস তাহলে এলস এর মধ্যে ঢুকবে, এলস এর যে ক্লোজিং ব্র্যাকেট সেটা পেয়ে গেলে ও এলস থেকে বেরিয়ে যাবে। বোঝা গেল ইফ কিভাবে কাজ করে? কোনো কনফিউশন? ইফ কিভাবে কাজ করে এটা তোমরা বহু জায়গায় এর আগে দেখেছো, মানে ভ্যালিডেশন রুলে দেখেছো, ফ্লো এর মধ্যে দেখেছো, বহু ক্ষেত্রে দেখেছো। এটা সিম্পল জিনিস, এমন কিছু মানে আহামরি কিছু এখানে বড় কিছু নেই। ইম্পর্টেন্ট, বলো। ট্রু বা ফলস ডিফাইন করবে এরকম বাকি জায়গায় হয়। ট্রু বা ফলস, ও যে কন্ডিশনটাকে চেক করবে সেটা সবসময় ট্রু বা লজিক্যাল ফলস হতে হবে। যার জন্য আমি এখানে যখন ইকুয়াল টু দিয়েছিলাম ও অ্যাসাইন করতে চাইছিল। অ্যাসাইন কি করতে পারি আমি এখানে, এখানে অ্যাসাইন করতে পারি না। আমি এখানে এমন কিছু একটা আমায় দিতে হবে যেটার ভ্যালুটা ট্রু বা ফলস হয়। আমি ডাইরেক্টলি ট্রু বা ফলসও লিখে দিতে পারি, তাহলেও কাজ করতে পারে। মানে তাহলেও মানে ইফের আমার সেক্ষেত্রে সিনট্যাকটিক্যাল কোনো এরার দেবে না, লজিক্যাল এরার দেবে। মানে লজিক্যাল এরার মানে রান টাইমে গিয়ে আমি কোনোদিনই দেখবো যে কোনোদিনই আমার এলস এক্সিকিউট করছে না। এনিওয়ে, মানে শুধু ট্রুটাই শো করবে। হ্যাঁ অ্যাবসলিউটলি। এবার আরেকটা জিনিস বলার আছে এর মধ্যে, ইফ লিখলে কি তার মধ্যে আমার ম্যান্ডেটরিলি এলস লিখতে হবে? না, কোনো মানে নেই। ইফ লেখার পরে আমি যদি মনে করি আমার এলস এর দরকারই নেই, মানে আমি এলস পার্টে কোনো কাজই করতে চাই না, মানে ফার্স্ট নাম্বার যদি সেকেন্ড নাম্বারের থেকে বড় হয় তাহলে আমি একটা কাজ করব, না হলে আমি কোনো কাজই করব না, তাহলে আমি এলস দেবো না, উড়িয়ে দেবো এলস। এলস উড়িয়ে দিলে কিছু অসুবিধা হয় না। সিনট্যাকটিক্যালি দেয়ার ইজ নো প্রবলেম, লজিক্যালি তুমি কিভাবে হ্যান্ডেল করছো তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা আজকে বেশ কতগুলো জিনিস শিখলাম। মানে আজকে কিন্তু ওভারঅল আমাদের মানে দেখতে মনে হচ্ছে খুব বেশি কিছু নয়, কিন্তু আমরা অনেকগুলো জিনিস এখনো অবধি শিখে ফেলেছি। সেটা কি কি? এক নম্বর হচ্ছে ভ্যারিয়েবলের লাইফ টাইম, তারপরে হচ্ছে একটা ফাংশন কি করে ডিফাইন করতে হয়, তার ইনপুট আর্গুমেন্টস, তার রিটার্ন টাইপ, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম অপারেটর, অপারেটর কিরকম হয়, ইউনারি অপারেটর হয়, বাইনারি অপারেটর হয়, টার্নারি অপারেটর হয়। আমি শুধু বাইনারি অপারেটরটা এখনো অবধি তোমাদেরকে বলেছি। তার মধ্যে মেজর বাইনারি অপারেটর কি, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা হচ্ছে এরিথমেটিক টাইপের অপারেটর, একটা হচ্ছে কন্ডিশন চেকিং অপারেটর, ঠিক আছে। তো কন্ডিশন চেকিং অপারেটর দিয়ে আমরা জেনারেলি ইফ বা অন্য যে কোনো জিনিসে যেখানে আমায় কন্ডিশন চেক করতে হবে সেখানে আমি কন্ডিশনাল অপারেটর ইউজ করি। কন্ডিশনাল অপারেটর সবসময় ট্রু বা ফলস ভ্যালুই রিটার্ন করে। ইট অলওয়েজ রিটার্নস ট্রু অর ফলস ভ্যালু, ঠিক আছে। আমাকে সবাই মানে আপাতত কিচ্ছু এক্সিকিউট করতে হবে না, আমাকে একটা সিম্পল মেথড লিখে দেখাও, ঠিক আছে। সেই মেথডটা হচ্ছে ডিভিশনের মেথড। ইউ উইল রাইট সামথিং যেটা ডিভিশন করবে, ঠিক আছে, এবং দুটো ইন্টিজার ভ্যালুকে ও ডিভাইড করবে, মানে ওয়ান আফটার অ্যানাদার, মানে দুটো আর ইনপুট আর্গুমেন্ট নেবে, দুটো ইন্টিজার ভ্যালু, সেই দুটোকে তুমি ডিভাইড করবে, ঠিক আছে। ডিভাইড করে তার ভ্যালুটাকে রিটার্ন করবে। এই ফাংশনটুকু একটা জায়গায় লেখো, একটা ক্লাসের মধ্যে গিয়ে লেখো। আই ওয়ান্ট ইউ টু রাইট ইট ডাউন। আমি এটা খুলেই রাখছি। আই এম কামিং ব্যাক ইন 5 মিনিটস। 5 মিনিটের বেশি সময় লাগা উচিত না। স্যার রিকোয়ারমেন্টটা আরেকবার বলবেন? রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা ক্লাসের মধ্যে একটা ফাংশন লেখো, সেই ফাংশনটার মধ্যে সেই ফাংশনটা অ্যাকচুয়ালি দুটো নাম্বারকে ডিভাইড করবে, ঠিক আছে। দুটো ইনপুট আর্গুমেন্ট, এখানে যেরকম সাম লিখেছি সেরকম তুমি একটা ডিভাইড লেখো। ইনপুট আর্গুমেন্ট ইন্টিজার এ, ইনপুট আর্গুমেন্টে মানে সেকেন্ড ইনপুট আর্গুমেন্ট হচ্ছে ইন্টিজার বি। এবার তোমার কাজ হচ্ছে এ কে বি দিয়ে ডিভাইড করা।
এইটুকুই, এবং সেটা যেন একটা ভ্যালুকে রিটার্ন করে। ইট শুড রিটার্ন এ ভ্যালু। ছোট্ট জিনিস, লিখে ফেল। আমি আসছি ততক্ষণ, 1 মিনিট দাঁড়া। কোথায় গেল?
হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। ভেরি গুড। আর কার কার হয়েছে? স্যার একটা মিনিট লাগবে। হয়ে গেছে স্যার। স্যার আমারও হয়েছে। আচ্ছা, কার কার হয়নি? আমার হয়নি, হচ্ছে। আর আমারও হয়নি। স্যার আমারও হয়নি। বাহ, অংশিতা? হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে না হয়নি? আমার তো অর্গ নেই, আমি তো করিনি। মানে এটা ডেভেলপার অর্গ নেই? না, মানা আগে ডেভেলপার অর্গ ক্রিয়েট না করে ক্লাসে ঢুকবি না। ঠিক আছে। ডেভেলপার অর্গ আমি নেই? করে আমি করে হ্যাঁ, ডেভেলপার অর্গ নেই নাকি? কি রে? আরে এক্সপায়ার হয়ে গেছে। তাহলে ক্রিয়েট করা যায়, তার ডেভেলপার অর্গ জীবনে এক্সপায়ার করে না। না মানে ইউজ হয় না তো। ডেভেলপার অর্গ ইউজ না হলেও মানে 1 বছরের উপর ইউজ না হলে হতে পারে, বাট হ্যাঁ, ওই তো এটা ওটা ইউজ এটা যদি ট্রেল হেড থেকে তৈরি করা হয় তাহলে 3 মাসে ইয়ে হবে। না, 3 ট্রেল মাস হেড দিয়ে না, এমনি করা ছিল একটা। নর্মাল ডেভেলপার অর্গ জেনারেলি ইয়ে করে না। আচ্ছা, পল্লব নিশ্চয়ই আমি হয়ে গেছে। ট্রেল হেড দিয়ে ঢুকে করে দিয়েছি। পল্লব হয়েছে? আমি আমার কি বলে লিখছি আমি এখনো কনসোলে। আমার নেই কি বলে আমার ইয়েতে করছি কি বলে একটা কোম্পানির অর্গেই করছি, মানে তোমার এমএইচএফ এর যেটা আমার কেন? নাম ডেভ প্রোতে। ডেভেলপার অর্গে কর। আমারও ডেভেলপার ওটা বহুদিন ইউজ হয় না। নতুন ডেভেলপার অর্গ ক্রিয়েট কর। আচ্ছা ঠিক আছে। প্রিয়াঙ্কা, স্বস্তিকা, শান্তা এই 3 জনের হয়নি। সোমনাথ, হ্যাঁ হয়ে গেছে। অঙ্কিতা, স্যার হচ্ছে করছি। এতক্ষণ ধরে কি করছিস তোরা? আচ্ছা, প্রিয়াঙ্কা কেন হয়নি? কোথায় আটকেছে? শেয়ার ইউর স্ক্রিন। আচ্ছা, হুম। কার মেশিন থেকে এই আওয়াজ হচ্ছে এরকম ট্যাক ট্যাক করে? স্যার আমি তো ভাবলাম আপনার মেশিন থেকে আওয়াজ হচ্ছে। না না, আমার এরকম টাইম বোমের মতো আওয়াজ হবে কেন? ওটা হচ্ছে ওই ইয়ে থেকে, প্রিয়াঙ্কার থেকে। এটা কি হয়েছে? এটা তো ভ্যারিয়েবলটা নিয়েছে, এরপর হ্যাঁ, তারপরে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। ফাংশনটাকে ডিফাইন করো। হুম, ফাংশনটা মেথডটা কিসের মধ্যে থাকবে? ক্লাসের মধ্যে থাকবে। হ্যাঁ, তাহলে ক্লাসের মধ্যে গিয়ে এটার আগে ডিফাইন করো। এটা ট্যাব ইউজ করবে। আমার একটা রিটার্ন টাইপ হবে, তাই তো? একটা ফাংশনের রিটার্ন টাইপ স্পেস, রিটার্ন টাইপটা ইন্টিজার দিয়েছো। এবার ফাংশনের নেম স্মল দিয়ে শুরু হবে, ক্যাপিটাল দিয়ে নয়। আর্গুমেন্ট আমায় কি নিতে হবে? আর্গুমেন্ট কি করে নিতে হয়? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাই তো? হ্যাঁ আমি করছি। দুটো ভ্যারিয়েবল ডিফাইন করো এখানে। ভ্যারিয়েবল ডিফাইন করতে গেলে ভ্যারিয়েবলের টাইপ দিতে হবে আমাকে, তার ডেটা টাইপ দিতে হবে। হ্যাঁ, ডেটা টাইপটা দাও আগে, তাহলে ফার্স্ট নাম্বারের আগে ডেটা টাইপটা দাও। মোছার কি দরকার? ওটা তো আগে গিয়ে লিখলেই হয়।
দুবার করে টাইপ করতে হয় না তাহলে। ডেটা টাইপ ইন্টিজারই হবে। হ্যাঁ, দুটো ইন্টিজারকেই ডিভাইড করছি আমি। এখানে ব্র্যাকেটের মধ্যে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। স্পেস ইন্টিজার দিয়ে তারপর একটা স্পেস দিতে হয়, ঠিক আছে? ভ্যারিয়েবল ডিফাইন করো। কমা, ভ্যারিয়েবল ডিফাইন যখন তুমি নর্মালি করছো তখন তোমার দুবার করে ইন্টিজার লেখার দরকার নেই, যখন তুমি একটা ক্লাসের মধ্যে বা অন্য কোনো জায়গায় ভ্যারিয়েবল ডিফাইন করছো। কিন্তু একটা মেথডের যখন ইনপুট আর্গুমেন্ট হিসেবে পুট করছো তখন তোমাকে ডেটা টাইপটা প্রত্যেকবার লিখতে হবে, কারণ একটা মেথডের ডেটা টাইপ, একটা মেথডের মধ্যে আমি যে ভ্যালুগুলো পাস করাতে চাইছি সেটা একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডাবল, একটা স্ট্রিং এরকম হতেই পারে। সেই জন্য আমি যতগুলো ভ্যারিয়েবল ডিফাইন করব প্রত্যেকটা ডেটা টাইপ আলাদা আলাদা করে মেনশন করতে হবে, মনে থাকবে? হ্যাঁ। তাহলে ওই সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট যেটা রয়েছে ওটাকে নিচে নামাবে না, ওটা ওই যেখানে মানে যেখানে ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে ওখানেই থাকবে এন্ডে গিয়ে, আর সেকেন্ড নাম্বারের আগে ওর ডেটা টাইপটা দাও। বলছে আমার হয়ে গেছে। আচ্ছা, এবার দেবো ভ্যালু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফাংশন, তাই তো? ফাংশনের কাজ এক লাইনে শেষ হয় না, আগের দিন বলেছিলাম যেটা এক লাইনে শেষ হয় না সেটার জন্য আমার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড করতে ব্র্যাকেট হবে। স্টার্ট করতে, হ্যাঁ। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা ওই ফার্স্ট লাইনের সেকেন্ড নাম্বার ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে যেখানে, ওখানে গিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, অটোমেটিক ক্লোজ হয়ে যায়, একটা এন্টার মারো, তাহলে ও পরের জায়গায় ঠিকঠাক জায়গায়ও চলে আসবে। নিচের যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেটা প্রপার ইন্ডেন্টেশনে নেই, তবে ইন্ডেন্টেশন আমরা পরে দেখব। আপাতত আগে আমরা এখানে কাজগুলো করি। এখানে আমার রিকোয়ারমেন্ট কি, আমাকে কি করতে হবে, ডিভাইড করে সেই ভ্যালুটা কোথাও একটা স্টোর করতে হবে। তাহলে ভ্যালু ইকুয়াল টু একটা ভেরিয়েবল দিয়ে দেবো। আগে একটা ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে। হ্যাঁ, ভ্যারিয়েবল ডিফাইন করো একটা এর ভেতরে। ঠিক আছে। মানে ওটা কি ডেটা টাইপ দিতে হবে তো, মানে যে হিসাবে আমাকে রিটার্ন ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় তার ডেটা টাইপ তো আমায় সবসময় দিতে হবে, তা নাহলে সেটা কি টাইপের ভ্যারিয়েবল তো বুঝতে পারবে না সিস্টেম। তো সেটা দাও। পাবলিক। পাবলিক লাগবে না এখানে, এটা আর পাবলিক নয়, ঠিক আছে? মানে ফাংশনের ভেতরে যখন তুমি ডিফাইন করছো তখন আর পাবলিক হয় না সেটা। আচ্ছা, ইন্টিজার স্পেস, এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। না ফার্স্ট ব্র্যাকেট কেন? ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করেছো? 3 নম্বর লাইনেও তো ভ্যারিয়েবল ডিফাইন করেছো, শুধু তার মধ্যে পাবলিকটা নেই। এবার তুমি একটা ভ্যারিয়েবলের নাম দেবে, ভ্যারিয়েবলের ডেটা টাইপ দিয়েছো, দিয়ে ভ্যারিয়েবল ডিফাইন করার জন্য পরের কাজ হচ্ছে ভ্যারিয়েবলের নামটা লেখা। নাম দাও একটা, যা হোক। ইকুয়ালস টু দিয়ে দেবো। না, না, একটা দিয়ে দেবো। ভ্যারিয়েবলের নাম, জাস্ট একটা নাম। মনে দিতে হবে। যা হোক একটা নাম দাও, সেমিকোলন। এই লাইনে তো কাজটা শেষ হচ্ছে, আমার ভ্যারিয়েবল ডিফাইন করাটা শেষ হলো এখানে, হ্যাঁ, ফাইন। এবার আমাকে কি করতে হবে, এবার এন্টার মেরে পরের লাইনে এসো, কারণ তোমার ওই লাইনের স্টেটমেন্ট শেষ। এবার তোমাকে কি করতে হবে, একটা দুটো ভ্যালুকে তুমি ডিভাইড করবে, কারেক্ট? ডিভাইড হ্যাঁ। করে থার্ড একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে। তাহলে হ্যাঁ। তোমার কি লাগবে, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর লাগবে আর একটা ডিভিশন অপারেটর লাগবে। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে ইকুয়াল টু, যেটা দিয়ে তুমি ভ্যালুটাকে স্টোর করবে। কিসের মধ্যে স্টোর করবে এখানে? সি এর মধ্যে, তাই তো? হ্যাঁ। তাহলে সি ইজ ইকুয়াল টু, সি ইজ ইকুয়াল টু, এবার তোমার কাজ কি, দুটো নাম্বারকে ডিভাইড করা। কোন নাম্বারকে দিয়ে কোন নাম্বারকে ডিভাইড করবে? ফার্স্ট নাম্বারকে দিয়ে সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার দাও, প্রথম ফার্স্ট নাম্বার লিখো। ডিভিশন অপারেটর কোনটা? ডিভিশন অপারেটর। মাল্টিপ্লিকেশন অপারেটর কোনটা জানো? মাল্টিপ্লিকেশন অপারেটর হচ্ছে স্টার। হ্যাঁ, জানি।
ঠিক আছে, ডিভিশন লেখো এটা যেটা লিখতে চাইছো। সেমিকোলন দাও। এবার তোমাকে কি করতে হবে, তুমি একটা রিটার্ন টাইপ দিয়েছিলে ফাংশনে, তাই তো? রিটার্ন টাইপটা কি দিয়েছিলে? হুম। না, না, ইন্টিজার। ইন্টিজার। তাহলে তোমাকে এবার রিটার্ন করতে হবে, তাহলে সি এর ভ্যালুটাকে রিটার্ন করো। তার জন্য স্টেটমেন্ট হচ্ছে রিটার্ন স্পেস ভ্যারিয়েবল নেম। রিটার্নটা স্মল লিখলেও হয়, যাই হোক, স্পেস দাও, ভ্যারিয়েবল নেম দাও, সেমিকোলন। সেমিকোলনটা প্রত্যেকটা লাইনের শেষে দিতে হবে যেখানে স্টেটমেন্টটা শেষ হচ্ছে, এটা যেন মাথায় থাকে সবার। এবার এটাকে সেভ করো। ওপরে তোমার যেখানে নাম লেখা রয়েছে দেখো, ওখানে এখন সেভিং আসছে আর ওখানে একটা স্টার আসছে, কারেক্ট? আর এখানে কিছু এরর দেখাচ্ছে না। ওই প্রবলেম থাকলে প্রবলেম দেখাতো। এনিওয়ে আমি জানি না আমার কিরকম ডিভিশনটা কিরকম উল্টো মনে হচ্ছে দেখে, যাই হোক। এনিওয়ে এবার আমাকে একটা জিনিস, আচ্ছা দাঁড়াও, বাকিরাও কাজটা শেষ করেছো তো? যারা শেষ করেছো এবং এই রিটার্ন টাইপ ইন্টিজার যারা যারা দিয়েছো, কে কে দিয়েছো রিটার্ন টাইপ ইন্টিজার? স্যার আমি। আচ্ছা, আর সুশান্ত রিটার্ন টাইপ ইন্টিজার দিয়েছো। আর কে আছে? স্যার আমি ডেসিবেল দিয়েছি। বাহ, সবাই রিটার্ন টাইপ ইন্টিজার দিয়েছো, সব বোনেসে ব্যাপার। ডবল দিয়েছি স্যার। ছোটবেলা যোগ বিয়োগ গুণ ভাগ শেখাতে হবে এবার সবাইকে। আমার একটা কথা বলো, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? স্যার ডেসিবেলে আসবে। তাহলে এটা আমরা ডেসিমাল, মানে আমাদের দুটো নাম্বার নিয়ে আমি যখন কাজ করছি তখন তার রিটার্ন টাইপ কিন্তু ডেসিমালও হতে পারে। এন্ড ইফ দ্যাট ইজ ডেসিমাল, তাহলে তোমার রিটার্ন টাইপও ডেসিমাল হতে হবে, নইলে ডেটা লস হবে। বোঝা গেল? স্যার তাহলে রিটার্ন টাইপটাকে যারা যারা রিটার্ন টাইপ ইন্টিজার এবং ওই ইন্টিজারের মধ্যে স্টোর করেছো তারা সবাই আগে ওগুলোকে ডেসিমাল করো। করে দিয়েছি। প্রিয়াঙ্কা করো। এমএল। আচ্ছা, এটা না হয় ডেসিমাল হলো, তাহলে এটা এবার প্রবলেমে কি দেখাচ্ছে দেখি। আমি বলবো না, নিজেরা দেখে শেখো কি বলছে। ইললিগাল কনভার্সন ফ্রম ডেসিমাল টু ইন্টিজার। কেন ডেসিমাল থেকে ইন্টিজারে হবে না, মানে যেহেতু মানে লিমিটেশনটা অনেক কম তাই। না না, হ্যাঁ, এই এররটা উপরে কেন ইন্টিজার আছে, উপরের রোগুলো চেঞ্জ করতে হবে। উপরেটা ইন্টিজার আছে তাই। মানে ডেসিমাল ওটা আমি ডেসিমালের মধ্যে এই ভ্যালুটা স্টোর করছি আর ডেসিমালের ভ্যালুটাকে রিটার্ন করছি, তাহলে আমার রিটার্ন টাইপ চেঞ্জ করতে হবে, রিটার্ন টাইপ ডেসিমাল হবে। হ্যাঁ, করে ফেলো। কি করতে হবে? রিটার্ন টাইপ ফাংশনের রিটার্ন টাইপ যদি আমার ডেসিমাল করতে হয় তাহলে আমার কোথায় গিয়ে কি করতে হবে কেউ বলবে না। ফাংশনে এত ভয় পাচ্ছ কেন? মানে এর মধ্যে ভয় পাওয়ার কি আছে? একটা ফাংশন কিভাবে লেখা হয়? ফাংশনের পাবলিকটা বাদ দিয়ে কি কি বলেছিলাম? রিটার্ন টাইপ, ফাংশন নেম, ইনপুট আর্গুমেন্টস। তাহলে রিটার্ন টাইপটা হচ্ছে প্রথমেই যেটা রয়েছে ফাংশনের এইটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে সেটাকে চেঞ্জ করে ফেলো। ঠিক আছে, এবার সেভ করে দেখো এখনো কম্পাইলার গালাগাল করছে কিনা। সেভ করো, কন্ট্রোল এস, তাহলেই হবে। ঠিক আছে, এই সেম কোড আর কে কে লিখেছো সেম ভাবে, আর কিচ্ছু লেখোনি এর সঙ্গে অ্যাডিশনাল। এর বাদ দিয়ে এখানে যা লেখা আছে, স্যার এটা ডবল দিলে হতো না ডেসিমালের জায়গায়? হ্যাঁ ডাবল দিলেও হওয়ার কথা। ডবল দিলে কি
হবে আর ডেসিমাল দিলে কি আসবে, পার্থক্যটা কি আছে? সাইজটা ছোট, ডবল দিলে সাইজটা সব থেকে বড় হয়। ডবলটা মানে ইন্টিজারের বড় হচ্ছে লং ইন্টিজার। না ওটা তো হচ্ছে ডেসিমাল প্লেস তো নেয় তো ডবলে। হ্যাঁ, আর ডবলটা হচ্ছে ডেসিমালের বড় ধরে নাও, ঠিক আছে? আচ্ছা অঙ্কিতা হাত তুলে আছো অনেকক্ষণ। স্যার যে ভেরিয়েবলটার মধ্যে ডিভিশনের ভ্যালুটা পুট করছি, মানে সি যে ভেরিয়েবলটা এখানে নিয়েছি, সেটাকে কি কোনো ভ্যালু দিয়ে, মানে 0 বা কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, যেরকম আমরা ইনপুটের ভেরিয়েবল দুটোকে করেছি? লজিক্যালি বলো করতে হবে কিনা। আমি তো এখানে ভ্যালুটাকে ওভাররাইটই করছি, আমি তো এখানে ভ্যালুটাকে অ্যাসাইনই করছি, তাহলে আমার কি এখানে দরকার আছে সেটা করার? না। তাহলে করবো না। আচ্ছা। করলেও কিছু যায় আসে না, তবে না করলেও কিছু যায় আসে না। আমার প্রশ্ন হচ্ছে বাকি সবার কাছে, প্রিয়াঙ্কা বাদ দিয়ে বাকি সবার কাছে, কেউ কি কোডের মধ্যে এর বাইরে আর কিচ্ছু লিখেছো? স্যার আমি কিছুই লিখিনি। কিছুই লেখনি তো? ভেরি গুড, শুধু রিটার্ন করেছি a ডিভাইডেড বাই b। ভেরি গুড। আমরা তাহলে হ্যাঁ বল নিকিতা। স্যার আমিও ওই ক্লাসের মধ্যে মেথড ডিফাইন করেছি, মেথডের মধ্যে ভেরিয়েবল ডিফাইন করে তারপরে। দ্যাট ইজ ফাইন, মানে এটা মেজর কিছু চেঞ্জ নয়। তাহলে প্রিয়াঙ্কা এবার এই ফাংশনটাকে আমরা আগে এক্সিকিউট করি, ঠিক আছে? এক্সিকিউট করার জন্য আমায় কি করতে হয়, কি সিনট্যাক্স লিখতে হয় সেটা এবং স্যার আমি system.debugটাও ওখানে ইনক্লুড করেছি। ঠিক আছে, ভেরি গুড। স্যার আমার কাছে এগুলো আপাতত রিকোয়ার্ড নয়, আমি অন্য একটা আনসার চাইছি, সেই আনসারটা আমরা আগে দেখব। একটা কাজ করি প্রিয়াঙ্কা, ডিবাগে যাও, ওপরে ওপেন এক্সিকিউট অ্যানোনিমাস উইন্ডো ক্লিক করো। আমাকে এই ক্লাসটার যদি অবজেক্ট ডিফাইন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অ্যাপেক্স ক্লাসের অবজেক্ট ডিফাইন করতে হলে কি করতে হবে? ক্লাস নেম অবজেক্ট নেম না বলবি না, ওকে লিখতে দে। প্রিয়াঙ্কা লিখে ফেলো। তারপরে ইকুয়াল টু, আগের দিনের জিনিসপত্র ভালো করে দেখা হয়নি প্রিয়াঙ্কা। It should be much more faster. লেখো 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 ফার্স্ট কি কি, এটা আগে পরে কি কি হবে? হয়নি, অবজেক্ট ডেফিনেশন শেষ হয়নি, পরের লাইনে গেলে হবে না। ইকুয়াল টু নিউ ফার্স্ট ক্লাস, তারপর ব্র্যাকেট ওপেন করতে হবে। প্রথম কোড লিখতে শিখছো, এনটা কি ক্যাপিটাল লিখেছো? ওটা ক্যাপিটাল হবে না বাবা, ওটা স্মল এন। স্পেস হবে, নিউ এর পরে একটা স্পেস হবে, নিউটা একটা অপারেটর। এনিওয়ে সেটা পরে আসবো আমরা, কিন্তু যেটা মেকানিক্যালি শিখতে হবে সেটা মেকানিক্যালি শিখবে, কিন্তু মানে যেটা করানো হচ্ছে এটা কিন্তু সবার জন্য বলছি, শুধু ওর জন্য নয়। যে ক্লাসটা যেদিন হচ্ছে তার পরের সপ্তাহের আগে অবধি সেটা দরকার হলে রেগুলার আধ ঘন্টার জন্য হলেও নিয়ে বসবে। সারাদিনে একবারে টাইম পাওনি, মিনিমাম 15 থেকে 20 মিনিটও যেন সেই সেম জিনিসটা দেখা হয় রোজ। আদারওয়াইজ এই মানে খুব সিম্পল জিনিসপত্র ভুল করবে, করে তারপরে বুঝতে পারবে না কি করতে হবে। এখানে একটা ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে প্রিয়াঙ্কা, তারপর সেমিকোলন। কেন সেমিকোলন হচ্ছে? কারণ সেম লাইনে কাজটা শেষ হচ্ছে, তোমার অবজেক্ট ডেফিনেশনটা এই লাইনেই শেষ, সেই জন্য। ঠিক আছে, নাও পুট দ্য এন্টার।
obj1 একটা মেথডকে অ্যাক্সেস করার জন্য আমাদের যেটা করতে হয়, যে কোনো ভ্যারিয়েবল বা মেথডকে আমাকে একটা অবজেক্ট দিয়েই অ্যাক্সেস করতে হয়, এবং তার পদ্ধতি হচ্ছে অবজেক্টের পরে একটা ডট অপারেটর ইউজ করতে হয়। ডট অপারেটর দিয়ে আমি যে জিনিসের নামটা লিখবো ও ক্লাসের মধ্যে গিয়ে সেই প্রপার্টিটাকে খোঁজার চেষ্টা করবে, সেই মেম্বারটাকে খোঁজার চেষ্টা করবে। তো এখানে আমায় কি করতে হবে তাহলে? obj1 ডট ডিভাইড, ঠিক আছে? obj1 ডট ডিভাইডটা কি হবে? এক্স্যাক্টলি মেথডের যে নেমটা ছিল সেই নেমটা। ডিভাইড নেমটা যেখানে লিখেছো ওই নেমটা দেখো, ডেসিমালের পরে, ডেসিমালটা তো নাম নয়, ডেসিমালটা তো রিটার্ন টাইপ, ওটা আমরা আসবো করতে হবে। জাস্ট এই নেমটা পুরোটা হবে, কপি করো নেমটা, শুধু এই অবধি। হ্যাঁ, গুড। ডিভাইডটা এখানে পুট করো। নাও ওপেন দ্য ফার্স্ট ব্র্যাকেট। নাও পুট 20, 10 ওই ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। লাস্টে গিয়ে সেমিকোলন দাও, বা একদম শেষে গিয়ে। গুড। এইটা এবার এই জায়গায়, এই জায়গাটায় মানে ওয়েট হিয়ার, এই জায়গায় এক্সপ্লেন করার আছে। এই জিনিসটা যখন আমি লিখছি তখন আমার কি হচ্ছে, যখন আমি এই স্টেটমেন্টটা, এই obj1.divide তারপরে 20 আর 10 এইটাকে এক্সিকিউট করবো, এই লাইনটা যখন এক্সিকিউটেড হবে তখন ও কি করবে? ও প্রথমে গিয়ে এই ফাংশনটাকে খোঁজার চেষ্টা করবে। জেনারেলি কি হয়, আমার একটা ক্লাসের আমি যতগুলো অবজেক্ট ডিফাইন করছি প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে ও আলাদা আলাদা ভ্যারিয়েবলের স্পেস ডিফাইন করে, ঠিক আছে? ভ্যারিয়েবলের স্পেসটা আলাদা আলাদা ডিফাইন করে, কিন্তু ফাংশনের জন্য ও একটাই কপি ডিফাইন করে। ফাংশনের কপি একটাই হয়, অনলি ওয়ান কপি, এবং সেখানে ফাংশন ওই মানে লোকাল ভ্যারিয়েবল গুলোকেই, লোকাল মানে সেই অবজেক্টের জন্য যে ভ্যারিয়েবল গুলো রয়েছে সেগুলোকে ইউজ করে। যাই হোক, সেটা এখন ইম্পর্টেন্ট নয়। এই স্টেটমেন্ট যেটা আমি এখন বললাম এটা আমি পরে আবার অনেকবার রিপিট করব, তখন মানে ডিফাইন করব। এখন আমরা এইটুকু বুঝি যে এইখানে যে ফাংশনটাকে আমি কল করলাম সেই ফাংশনটার মধ্যে কাজটা কি হচ্ছে। কি হচ্ছে এখানে 20, 10 বলে যেটা লেখা হয়েছে, অনেকেই এটা গেস করে ফেলেছে যে কি হবে। এই 20 ভ্যালুটা গিয়ে কপিড হবে ফার্স্ট নাম্বারের মধ্যে, মানে মেথডের মধ্যে, যেখানে আমি ফার্স্ট নাম্বার ওখানে লিখেছিলাম আর্গুমেন্টে, সেই আর্গুমেন্টের মধ্যে। আর 10টা গিয়ে কপিড হবে হচ্ছে সেকেন্ড নাম্বার বলে যেটা রয়েছে সেই সেকেন্ড নাম্বারের মধ্যে। তারপরে ও ফাংশনের বডি এক্সিকিউট করতে গিয়ে সি বলে একটা ফাংশন মানে ভ্যারিয়েবলকে ডিফাইন করবে হুইচ ইজ অফ টাইপ ডেসিমাল। তারপরে সি ইজ ইকুয়াল টু বলে ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার যেহেতু করা আছে, ও ফার্স্টের মধ্যে 20 কপি করেছিল, সেকেন্ডের মধ্যে 10 কপি করেছিল। মানে একদম আর্গুমেন্ট যে অর্ডারে আছে, আমি ফাংশনটাকে এক্সিকিউট করার সময় যে ভ্যালুগুলো যে অর্ডারে দেব সেম অর্ডারের ভ্যারিয়েবলের মধ্যেই ওটা গিয়ে কপিড হবে। বুঝা গেল? সেটা কিন্তু অন্য কোনো অর্ডারে হবে না। আমার যদি আর্গুমেন্টের মধ্যে, ইনপুট আর্গুমেন্টের মধ্যে এরকম থাকে, প্রথম একটা ইন্টিজার, তারপরে একটা স্ট্রিং, তারপরে আবার একটা ইন্টিজার, তাহলে আমায় ফাংশনের আর্গুমেন্ট যেখান থেকে আমি ফাংশনটাকে কল করব সেখানে প্রথমে একটা ইন্টিজার, তারপরে একটা স্ট্রিং, তারপরে একটা ইন্টিজার দিতে হবে। ঠিক এই অর্ডারেই দিতে হবে। এখানে দুটো ইন্টিজার আছে বলে আমি দুটো ইন্টিজারই দিচ্ছি, কিন্তু এক্স্যাক্ট যে অর্ডারে আমি কলিং এর টাইমে যে অর্ডারে আমি ভ্যালু দুটো দেব, ও আর্গুমেন্টের সেই অর্ডারের জায়গার মধ্যে গিয়েই ওটাকে কপি করবে। এই স্টেটমেন্টটা সবার কাছে কি ক্লিয়ার যেটা এখন বললাম? আমি এখানে এই এন্টার অ্যাপেক্স কোড বলে যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটার মধ্যে আমি 2 নম্বর লাইনে কি লিখেছি স্বস্তিকা? obj1 divide 20 আর 10 সেটা আমার একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাই তো? তার মানে আমার এখানে আর্গুমেন্টের ভ্যালু পাস করছি আমি এই 20 আর 10, কারেক্ট? হ্যাঁ।
এই ডিভাইড মেথডটা কোথায় লেখা আছে? ফার্স্ট অ্যাপেক্স ক্লাস বলে যে ক্লাসটা লেখা ছিল তার মধ্যে লেখা আছে, তারই অবজেক্টের থ্রু দিয়ে আমি এটাকে কল করছি। সেই ক্লাসের মধ্যে আমি যে ডিভাইড ফাংশনটা মেথডটা লিখেছিলাম তার আর্গুমেন্ট কি দেওয়া আছে? ইন্টিজার ফার্স্ট নাম্বার কমা ইন্টিজার সেকেন্ড নাম্বার। বোঝা গেল? ক্লিয়ার তো? এখানে আমি যখন ডিভাইডটাকে কল করছি 20 আর 10 দিয়ে, তখন 20টা গিয়ে কপিড হবে ফার্স্ট নাম্বারে আর 10টা গিয়ে কপিড হবে সেকেন্ড নাম্বারে। বুঝতে পারা গেছে? এই 20 আর 10 যেটা তোমার রয়েছে এটা এক্স্যাক্টলি তোমার ফাংশনের ডেফিনেশনে যে অর্ডারে ভ্যারিয়েবল গুলো ডিফাইন্ড সেই অর্ডারেই অ্যাসাইনমেন্ট হবে। মানে 20টা কিন্তু কোনোভাবেই সেকেন্ড নাম্বারে অ্যাসাইন্ড হবে না, 20টা ফার্স্ট নাম্বারেই অ্যাসাইন্ড হবে। বোঝা গেছে? এইটুকুই বলেছিলাম, এর বাইরে কিছু বলিনি। মানে এখন ক্লিয়ার তো? ওকে, এবার বাকি লোকজন মানে আর কারুর কোথাও কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে? স্যার যদি বডির মধ্যে আমি যদি অ্যাসাইন করি, দেন আমি কি বডির করব? মধ্যে অ্যাসাইন হয় না। হ্যাঁ, ফাংশনের সাথে ইন্টারঅ্যাক্ট করার ওয়ে হচ্ছে একমাত্র তার ইনপুট আর্গুমেন্টস বা শুধু আর্গুমেন্টস। ফাংশনের বডির মধ্যে ডিফাইন কোনো ভ্যারিয়েবলের ভ্যালু বাইরে থেকে অ্যাসাইন করা সম্ভব নয়। এই স্টেটমেন্টটাকে একদম মানে ধ্রুব সত্য বলে মাথায় ঢুকিয়ে নাও। কেন হয় না সেটা আরো কিছুদিন পরে গিয়ে নিজেই বুঝে যাবে। না আমি স্যার দেখলাম ওটা ওই ক্লাসের নেম ডট আমি এই করেছিলাম মেথডের নেম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ অ্যান্ড সেমিকোলন, এটা হচ্ছে সিস্টেম ডট ডিবাগ দিয়ে করেছিলাম। তো তখন দেখলাম এক্সিকিউট হলো, বাট যখন রিটার্নের ক্ষেত্রে এইভাবে করবো সেইভাবে তো হচ্ছে না। না না, রিটার্ন করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তুই যেটা করেছিলি সেটা হচ্ছে যে তুই যেহেতু পাবলিক ইন্টিজার বলে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার ডিফাইন করেছিস, দ্যাট ইজ ওয়াই মানে এখানে তোর একটা মজা আছে। সেই মজাটা কি সেটা এখানে বুঝতে হবে প্রথমে। সেটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের নেম দিয়ে দুবার কি সেটাকে ডিফাইন করতে পারি? সেম মেথডের মধ্যে তো হবে না। সেম মেথডের মধ্যে বা সেম বডির মধ্যে হবে না, তাই তো? এবার আমি এখানে কি করেছি, ফার্স্ট মানে লাইন নাম্বার 3 অ্যাপেক্স ক্লাসের মধ্যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ডিফাইন করেছি, আবার 4 নম্বর লাইনে আবার ইন্টিজার ডিফাইন করেছি দুখানা সেম নামের। কি করে করতে পেরেছি? যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। নো, এটা করতে পেরেছি তার কারণ লোকাল মানে যখনই আমি যে কোনো কাজ করতে যাই না কেন, এটা যদি সেম বডির মধ্যে না হয় তাহলে আই ক্যান ডিফাইন ভ্যারিয়েবল উইথ সেম নেম। বাট যদি একই জায়গায় দুটো সেম নামের ভ্যারিয়েবল কেও কোনোভাবে পেয়ে যায়, দেন ইট উইল অনলি গো ফর দ্য লোকাল ওয়ান। লোকাল ওয়ান মানে যেটা ইমিডিয়েট আগে ডিফাইন্ড হয়েছে। এখানে ইন্টিজার ফার্স্ট নাম্বার আর ইন্টিজার সেকেন্ড নাম্বার এই দুটো নাম্বারের যে দুটো ভ্যালু আমরা পাচ্ছি সেটা ইনপুট আর্গুমেন্টের মধ্যে যে ভ্যারিয়েবল দুটো আছে তার নাম্বারইও ইউজ করছে। যদি তার নাম্বার ইউজ না করতো তাহলে আমরা অন্য কোনো ভ্যালু পেতাম এখানে। আমরা আলটিমেটলি এটা সিস্টেম ডট ডিবাগ করে দেখবো যে আমরা অন্য কি ভ্যালু মানে এখানে কি ভ্যালু পাচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো সে দ্যাট উই উইল চেক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা ডিফাইন করতে পারছি এই কারণে কারণ দুটো বডির কনটেক্সট আলাদা। প্র্যাকটিক্যালি কনটেক্সট যদি সেম হতো তাহলে ডিফাইন করতে পারতাম না। তোমরা যখন প্রথম প্রোগ্রাম লিখছো এরকম কনফিউশন হলে কখনো সেম নামের ভ্যারিয়েবল ইউজ করবে না, দুটো ডিফারেন্ট নামের ভ্যারিয়েবল ইউজ করবে, তাহলে কোনোদিন কনফিউশন হবে না যে কোনটা নিয়ে কাজ করা হচ্ছে এখানে। আমি এই কমপ্লেক্স সিনারিওটা বোঝানোর জন্যই এই মানে জিনিসটা এতক্ষণ অবধি বলিনি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এই অ্যানোনিমাস উইন্ডোর মধ্যে আমি যদি 20 আর 10 যেটা আছে এটা যদি আমি অ্যাসাইন না করি, মানে ভ্যালুটা যদি পাস না করাই, তাহলে তো এক্সিকিউট ফার্স্টেরটাই হবে যেটা ক্লাসের মধ্যে লেখা। পাস করাবো না এটা হতেই পারে না। আমাকে এই ফাংশনটাকে কল করতে গেলে আর্গুমেন্টের ভ্যালু আমাকে সব সময় পাস করাতে হবে, আমাকে আর্গুমেন্টটাকে ম্যাচ করাতে হবে। ম্যাচ না করলে ওই ফাংশনটাকেই আইডেন্টিফাই করবে না। স্যার
আমি যখন এই ক্লাসটা লিখেছি, এইটা যখন আমি অ্যানোনিমাস উইন্ডোতে এই ফ্রেমওয়ার্কটা ক্রিয়েট করেছি, জাস্ট ফর টেস্টিং আমি এক্সিকিউট করলাম। তো আমার ক্লাসের মধ্যে যেটা ডিফাইন্ড রয়েছে ফাংশনটা, সেটার ভ্যালু দিল, বাট ডেসিমাল ফর্মে দেয়নি। যদিও আমি ভেরিয়েবল যেটা স্টোর করছে ডেসিমাল ডেটা টাইপ রেখেছি, তবুও ইট গেভ আ হোল নাম্বার। ডেসিমাল হলে ডেসিমাল দেওয়ার কথা, যদি ডেসিমাল না হয় তাহলে আমাদের সেটা কেন হচ্ছে না সেটা বুঝতে হবে। তার একটা মানে এখানে তার একটা রিজন আছে, সেটা আসবো আমরা, উই উইল কাম ব্যাক টু দ্যাট। তার আগে একটু অন্যান্য আরো কয়েকটা জিনিস আছে, সেগুলো একটু করে নিই। প্রথম কথা, এই ফাংশনটা যেভাবে আমরা এখন লিখেছি, এই ফাংশনটা কিন্তু প্রপার নয়। প্রপার নয় কেন? এই ফাংশনটা একটা ভ্যালুকে রিটার্ন করে। ফাইন, কি রিটার্ন করে? একটা ডেসিমাল ভ্যালু রিটার্ন করে। ডেসিমাল ভ্যালু যেখানে রিটার্ন করছে, মানে কোনো ভ্যালু যেখান থেকে রিটার্ন হচ্ছে, তখন সেই ভ্যালুটাকে কোথাও একটা স্টোর করা উচিত। উই শুড বি স্টোরিং দ্যাট ভ্যালু। ওকে, তাহলে আমাদের এই 2 নম্বর লাইন যেটা এন্টার অ্যাপেক্স কোড, এই যে স্ক্রিনটা প্রিয়াঙ্কা, তার মধ্যে আমাদের কি করতে হবে? একটা ডেসিমাল ভ্যারিয়েবল ডিফাইন করে তার মধ্যে এটাকে অ্যাসাইন করতে হবে। এখানে লেখো একটা ডেসিমাল ডি ইজ ইকুয়াল টু obj1 ডট ডিভাইড। যা লেখা আছে সব ঠিক আছে, একদম প্রথমে কি একটা ডেসিমাল ডি লেখো, তাহলেই হবে। obj1 ডট ডিভাইড যেটা লিখেছো ওটার আগে, জাস্ট ওই লাইনেই ওটার আগে, কারণ ভ্যারিয়েবলটাকে ওখানে ডিফাইন করতে হবে, পরে গেলে তো আর ডিফাইন করা যাবে না। ডেসিমাল ডি, হ্যাঁ, একটা ভ্যারিয়েবল যা হোক একটা নাম দিলেই হলো। ডি সেমিকোলন দাও ওখানে, পরের লাইনে লেখো তাহলে ডি ইজ ইকুয়াল টু obj1 ডট ডিভাইড। obj1 ডট ডিভাইডের আগে জাস্ট ডি ইজ ইকুয়াল টু দিলেই হবে, আর কিছু করতে হবে না। তুমি ইন্ডেন্টেশন চেঞ্জ করছো কেন? তো সেম বডির মধ্যেই লেখা হচ্ছে। ইজ ইকুয়াল টু হবে, ওটা মাইনাস সাইন হয়ে গেছে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু তলায় যেটা লেখা আছে ওটাকেই জাস্ট উপরে কপি পেস্ট মানে কাট পেস্ট করে দাও, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। কাট করো, পেস্ট করো, তলার লাইনটা হাঁটিয়ে দাও। আর অরিজিনাল ক্লাসে গিয়ে ওই রিটার্ন সি এর আগে একটা জিনিস লেখো, সিস্টেম ডট ডিবাগ, দিয়ে তার মধ্যে সিটাকে জাস্ট প্রিন্ট করিয়ে দাও। ডিবাগের ডি স্মল। আরে ঠিক আছে, লেখো। এগুলো লিখে নিজেরা দেখে জিনিসগুলো বুঝতে হবে। এন্টার মারো, ওখান থেকে আগে রিটার্ন সিটাকে নিচের লাইনে নামাও। রিটার্ন সি এর সঙ্গে তো ওটা হবে না। সিটাকে না 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 না, রিটার্ন সিটা তো টোটালটা একটা স্টেটমেন্ট না। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে এন্টার মারো। হ্যাঁ, ওই তারপর ওটাকে ব্যাকস্পেস দিয়ে ওটাকে সরাও, ওটা ভুল জায়গায় চলে এসেছে, তার কারণ আগের লাইনটা কমপ্লিট হয়নি তোমার, সেই জন্য ওটা ভুল জায়গায় এসেছে, ইন্ডেন্টেশন গন্ডগোল হয়েছে। ওটাকে পিছনে পাঠাও, ব্যাকস্পেস ব্যাকস্পেস। ব্যাস, সিস্টেম ডট ডিবাগ ব্র্যাকেট ওপেন ক্লোজ করো। ওর মধ্যে সিটাকে শুধু লিখে দাও, শুধু সি লেখো, তাহলেই হবে, অ্যাটলিস্ট মেসেজ আসবে, মানে সিটা প্রিন্ট করবে। লাস্টে গিয়ে সেমিকোলন দিতে হবে। সেভ করো এটা, ঠিক আছে। এবার যেটা করো, এই এক্সিকিউট অ্যানোনিমাস এর মধ্যে যেটা রয়েছে ওখানে গিয়ে নিচে এক্সিকিউটটাকে ক্লিক করে দাও। দিয়েছো? একদম প্রথম ট্যাব হচ্ছে নিচের দিকে লগ, মানে এই স্ক্রিনটার, হ্যাঁ, প্রবলেম যেখানে হাইলাইটেড রয়েছে ওইখানে পরপর ট্যাব রয়েছে, তো ফার্স্ট ট্যাবটা হচ্ছে লগ। দেখো, ওই লগে চলে যাও, লগটা খোলো, ডবল ক্লিক করলেই খুলে যাবে। এবার এখানে দেখো, যেখান থেকে তোমার লগটা লেখা রয়েছে তার উপরেই রয়েছে দিস ফ্রেম এক্সিকিউটেবল ডিবাগ অনলি ফিল্টার। ওইখানে নয়, যেখানে লগটা তুমি ক্লিক করলে একটু আগে নিচে,
তাই তো? ওই ওর ওপরে লগ বলে ট্যাবটা রয়েছে, ঠিক ট্যাবটার ওপরের লাইনে দেখো দিস ফ্রেম এক্সিকিউটেবল ডিবাগ অনলি ফিল্টার লেখা রয়েছে, পরপর 4টে চেকবক্স রয়েছে। এই যে, হ্যাঁ নিচে নিচে হ্যাঁ ওই লাইনে লেফট শুধু সাইড। ডিবাগ অনলিটাকে চেক করো। আনসার কি এসছে? ডিবাগ। আনসার ডিবাগ আসেনি প্রিয়াঙ্কার, ভালো করে দেখো। ডিবাগ আছে। আনসার এসছে 2। হ্যাঁ যেহেতু 10 আর ডিভাইড করা ছিল তাই। ডিভাইডেড বাই 10, সেই জন্য 2 এসছে। ঠিক আছে, খুশি? মানে রিটার্নটা 2 এসছে। হ্যাঁ রিটার্নটা 2 এসেছে। ঠিক আছে, এবার এত দূর অব্দি সবাই মানে একমত তো যে এখন অব্দি আমরা যা করেছি ঠিকঠাক করেছি? হ্যাঁ। তার মানে রান টাইমে আমি যে ভ্যালুটা, এবার তুমি আবার ওই অ্যাপেক্স ক্লাসটা জাস্ট বাঁদিকের ট্যাবটায় যাও। তার মানে আমি 118 আর 10 যে দুটো ডিফাইন করেছিলাম সেই দুটো নিয়েও কাজ করেনি, আর্গুমেন্টে যে ভ্যালু আমি পাস করিয়েছিলাম সেই দুটো নিয়েই কাজ করেছে। ঠিক আছে, এখনো অব্দি এই কোডটার মধ্যে কারুর কোনো আপত্তি আছে? কেউ মনে করছে যে কোডটা ঠিক নেই? আচ্ছা আমাকে একটা কথা বলুন, যে এই যে সিস্টেম ডট ডিবাগ করার মানে হচ্ছে যে যে কোনো ভ্যালু রিটার্ন করবে এইখানে, মানে লগের মধ্যে সিস্টেম ডট ডিবাগ এর মধ্যে। সিস্টেম ডট ডিবাগ দেওয়ার মানে হচ্ছে যে যে ডিবাগ লগটা জেনারেট হবে, আমরা যে কোনো অ্যাপেক্স ক্লাস এক্সিকিউট করলে তার ডিবাগ লগ জেনারেট করে। ঠিক আছে, এটা যদি আমাকে রান টাইমে দেখতে হয়, এটা তো এখন আমরা এক্সিকিউট করে দেখলাম, এটাকে যদি আমার রান টাইমে দেখতে হয় তাহলে আমাকে ডিবাগ লগ সেট করতে হয়, ব্যাকএন্ডে গিয়ে ডিবাগ লগ সেট করতে হয়। সেটা আগের দিন দেখিয়েছিলাম কি করে ডিবাগ লগ সেট করতে হয়। তো ডিবাগ লগ যে ইউজার থেকে এক্সিকিউট হচ্ছে সেই ইউজারের জন্য সেটটা করতে হয়, তাহলে সেখানেও ওখানে গিয়েও আমরা ডিবাগ লগ দেখতে পাবো, মানে সেটআপের মধ্যে থেকে যে ডিবাগ লগ পাওয়া যায় তার মধ্যে গিয়ে ডিবাগ লগ পাবো। এবার ডিবাগ লগের মধ্যে আমাকে যদি ফিজিক্যালি কোনো ভ্যালুকে প্রিন্ট করাতে হয়, মানে ডিবাগ লগের মধ্যে সিস্টেম বহু জিনিস নর্মালি প্রিন্ট করে, এবার আমি যদি স্পেসিফিক্যালি কোনো জিনিসকে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এই সিস্টেম ডট ডিবাগ এই স্টেটমেন্টটা লিখতে হয়। বোঝা গেল? ওই ডিবাগ লগটা 1 মিনিট অংশিতা আসছি, ডিবাগ লগটা আরেকবার যাও প্রিয়াঙ্কা, ওই পাশের ট্যাবটায়, জাস্ট পাশের ট্যাবটাতেই তো, ওই ওপরে যে ক্লাস নেম তার পাশের ট্যাব, ওই ডিবাগ অনলিটাকে হাঁটিয়ে দাও, তলায় একটা ডিবাগ অনলি চেক করেছিলে চেকবক্স, হাঁটিয়ে দাও। এবার বুঝতে পারছো ডিবাগ লগের মধ্যে কত কি লেখা আসে? মানে শুধু এবার তার মধ্যে হ্যাঁ মানে কোন জায়গা থেকে অ্যাপেক্স ক্লাসটা শুরু হয়েছে, কোন জায়গা থেকে ফাংশনটা শুরু হয়েছে, ভ্যারিয়েবলের মধ্যে কি কি আছে, এই সব কিছু থাকে এই ডিবাগ লগ। মানে কি করে এক্স্যাক্টলি দেখতে হয়, এর ভেতরে কি কি রয়েছে, সেগুলো আমরা সব পরে থরো চেক করব একদিন, আমি সেটা করব এরপরে কোনোদিন। শুধু এইটুকু বোঝাতে চাইছি যে এর মধ্যে যা যা তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে একমাত্র একটি স্টেটমেন্ট তোমার ডিবাগের জন্য তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওই লাইনটা, ওই 7 নম্বর লাইন 7 ডিবাগ বলে যেটা লেখা রয়েছে, মানে এটা হচ্ছে ম্যানুয়াল ডিবাগ তুমি পুট করেছো, তার জন্য ওই লেখাটা ওখানে এসছে। বুঝা গেল? অংশিতা কি বলছিলি বল। হ্যাঁ আমি বলছিলাম একবার একটু প্রিয়াঙ্কা ওই ফার্স্ট অ্যাপেক্সটা, আমি বলছি যে আমি পাবলিক ইন্টিজার না লিখে শুধু ইন্টিজার লিখেও তো আমি এটা মানে ভ্যারিয়েবলটা কল করতে পারি? পারি মানে ওটা তো কোনো কিছু আসছে আপাতত পাবলিক লিখে রেখেছি যাতে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, সেই জন্য ওটাকে লেখা আছে, ইটস ফাইন। আমার কথা আমি বলছিলাম কি, যদি আমি তো পাবলিক ওটা কল করে দিয়েছি, তো ওটা কি তাহলে আমার মেথডের মানে মেথডের মধ্যে না লিখলেও তো হবে? কোনটা মেথডের মধ্যে না লিখলেও হবে? মানে ইন্টিজার ফার্স্ট নাম্বার ইন্টিজার মানে মেথডের মধ্যে যেটা লিখলাম, মেথডের মধ্যে আমি যেটা লিখছি সেটা আর তার আগের লাইনে যে পাবলিক ইন্টিজার লিখেছি দুটো এক জিনিস নয়। আমাদের ইন্টিজার বলে যে ইন্টিজার ফার্স্ট নাম্বার আর ইন্টিজার সেকেন্ড নাম্বার বলে আমি যে দুটো লিখছি লাইন নাম্বার 4-এ, সেই দুটো হচ্ছে ডিভাইড মেথডটার ইনপুট আর্গুমেন্ট। ঠিক আছে,
তার আগের লাইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে তার মেম্বার, মানে ওই ক্লাসের মেম্বার ভ্যারিয়েবল, ওটার সঙ্গে এইটা এক জিনিস নয়। এটাই বোঝাচ্ছিলাম যে কোনটা হলে কোনটা আসে। এই ফাংশনটার ভেতরে আমি ফার্স্ট নাম্বার যখনই লিখবো ডিভাইডের ভেতরে, ও লোকালটাকেই দেখবে, মানে ইনপুট আর্গুমেন্টে যেটা আছে সেটাকে দেখবে। তা না হলে আমার এখানে এই সি এর ভ্যালুটা 2 আসতো না, 11.8 আসতো। স্যার আমি যে ক্লাসটা লিখেছি তার মধ্যে কোনো ক্লাসের ভেরিয়েবল ডিফাইন করিনি, আমি জাস্ট কিছু যায় আসে না, ভ্যারিয়েবলটা ডিফাইন করার দরকারও নেই, এখানে আমরা তো ওই ভ্যারিয়েবলটাকে ইউজ করছি। মানে আর্গুমেন্টের যে ভেরিয়েবলটা আমরা ইউজ করছি সেটাতে আমি ভ্যালু অ্যাসাইন করে তারপরে ডিবাগ করেছি, রিটার্ন করেছি। কারেক্ট। নাও আমার এর মধ্যে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এখনো অবধি এই প্রোগ্রামটার কেউ কোনো ভুল দেখতে পাচ্ছো? তাহলে স্যার ক্লাসের মধ্যে এই ভ্যালু অ্যাসাইন করার মানেটা কি রইলো? তো বেকার। ফার্স্ট লাইন ওটা তো এখানে ইউজ নেই, ওটা তো এই ফাংশন, মানে এই প্রোগ্রামটার রেসপেক্টে ওই ভ্যারিয়েবল দুটো ডিফাইন করার কোনো মানেই নেই, কারণ ওই দুটো আমি কোথাও ইউজ করিনি। আমি জাস্ট এটা বোঝানোর জন্য তখন আর এটাকে বারণ করিনি, লিখেছে যেহেতু। তার কারণ হচ্ছে যে ওই ভ্যারিয়েবল দুটো যদিও সেম নেমের, তবুও ও কিন্তু আর্গুমেন্টের ভ্যালুগুলোই নেবে, ওই প্রথমের ভ্যালু দুটো নেবে না। জাস্ট এইটুকু বোঝানো, ফাইন। বাট আমি এখনো অব্দি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটার উত্তর পাইনি, মানে সবার মনে হয়েছে এটা ঠিক আছে, তাই তো? প্রোগ্রামটা ঠিক আছে তো? আইডিয়ালি অংশিতা এবং পল্লবের থেকে আমি এই আনসারটা এক্সপেক্ট করেছিলাম। এনিওয়ে, আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। এইখানে যে সিস্টেম ডট ডিবাগ লিখলাম তার মধ্যে ফাংশনটার মধ্যে, আচ্ছা অ্যানোনিমাস উইন্ডোর মধ্যে যদি আমি এখানে সিস্টেম ডট ডিবাগ লিখে যেটা রিটার্ন করেছিলাম এইখানে যে ভ্যারিয়েবলের মধ্যে ওটা তাহলে ওটা ডিবাগ লগে আসবে। আচ্ছা দুটো যদি করা থাকে তাহলে কি দুটো শো করবে ডিবাগের মধ্যে? হ্যাঁ দুটো আসবে। আমার দুটোই শো করছে। যদি দুটো আমি সিস্টেম ডট ডিবাগ লিখে থাকি, মানে একটা ক্লাসের মধ্যে লিখলাম, মানে মেথডের মধ্যে লিখলাম, আর একটা আমি এই এক্সিকিউট অ্যানোনিমাসের মধ্যে করলাম, তখন দুটো শো করবে, অবভিয়াসলি দুটো শো করবে। এটার একটা বেসিক রিজন হচ্ছে যে আমি এক্সিকিউট অ্যানোনিমাসের মধ্যে যেটা লিখছি, ও ভার্চুয়ালি তার এগেইনস্টে ক্লাস এবং মেথড বানিয়ে সেই জিনিসটাকে এক্সিকিউট করে অ্যাট দ্য ব্যাক এন্ড। ঠিক আছে, মানে এমনিতে নর্মালিতে এরকম প্রসিডিউরাল ওয়েতে কোথাও কিছু লিখতে পারার কথা না একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু যাতে আমরা কোনো ক্লাস বা মেথড বা অন্য কোনো কোডকে খুব সিম্পলি টেস্ট করতে পারি, সেই জন্য এটা দেওয়া আছে। বোঝা গেছে? ঠিক আছে, ওকে। এবার মানে এর মধ্যে আমাদের একটা বেসিক জায়গা বুঝতে হবে, সেটা হচ্ছে when we are writing code আমাদের দু ধরনের এরর হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে সিনট্যাকটিক্যাল এরর আর একটা হচ্ছে লজিক্যাল এরর। হোয়াট ইজ সিনট্যাকটিক্যাল এরর? আমি কিছু একটা ভুলভাল, মানে এমন কিছু একটা লিখলাম যেটা কম্পাইলার বুঝতে পারছে না, তার মানে আমার সিনট্যাক্সে কোথাও একটা ভুল হয়েছে। ফাইন, সিনট্যাক্সের ভুল কম্পাইলার will identify and will tell you that just will tell you in the, like you can find that out under the tab problems. But if you have any logical error in your code, then compiler cannot tell that. এটা রান টাইমে এক্সিকিউশনের সময় তোমরা ফাইন্ড আউট করতে পারবে। আবার ওই এক্সিকিউট অ্যানোনিমাসে যাও একবার প্রিয়াঙ্কা, ডিবাগে। ডিবাগটায় ক্লিক করো, করে এক্সিকিউট অ্যানোনিমাসটা একবার ওপেন করো। এইটা নয়, ওপরে এডিটের পরে ডিবাগ। ভেরি গুড। এবার 20,10 এর জায়গায় 20,0 করে দাও। এবার এক্সিকিউট করো তো। এটা হবে না, ভুল আসবে। হ্যাঁ তো হবে না, এটা এতক্ষণ বলিসনি কেন?
এটাতে ওই অ্যারিথমেটিক এক্সেপশন আছে। Arithmetic exception তো, because something divided by 0 is infinite or undefined. তাহলে আমি যে সেকেন্ড ভেরিয়েবলটা নিচ্ছি সেটা নট ইকুয়ালস টু 0 করতে হবে। আইডিয়ালি সেইটা আমাকে চেকিং করতে হবে কোডে, বাট তার আগে আমি একটু জানতে চাইছি সামথিং ডিভাইডেড বাই 0, হোয়াট ইজ দ্য আনসার? 0ই হবে। Something divided by 0 is 0. No. Undefined. Undefined. Undefined না infinite? মানে যেটাকে infinite বলা হয়। Undefined হবে। এটা একটু পরের দিন নিজেরা দেখে আমাকে এইটা বোঝাবে। স্যার গভর্নর লিমিট হিট করবে কি? না, এখানে গভর্নর লিমিটের প্রশ্নই ওঠে না। মানে হাউ ইউ ক্যান গো টু গভর্নর লিমিট? গভর্নর লিমিট তো সেলস ফোর্স তোমাকে প্রোভাইড করছে যে এই কাজটা তুমি করতে পারো, এই কাজটা করতে পারো না, বা এইটা হচ্ছে তোমার টোটাল লিমিট। বাট এখানে তো ম্যাথামেটিক্যাল এরার, অবভিয়াসলি এর মধ্যে একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই জিনিসটাকে হ্যান্ডেল করা নিজস্ব একটা ওয়ে রাখে। বাট এখানে তো বেসিক জায়গা যেটা সেটা এটা মানে ইট ইজ সিম্পল ম্যাথ এক্সেপশন থ্রো করছে। এটা এক্সেপশন ক্লাসে আমি গিয়ে বোঝাবো। এক্সেপশনের ক্লাস যখন হবে, মানে এক্সেপশন জিনিসটাকে ওভারঅল কি কি টাইপের এক্সেপশন হয়, এক্সেপশনটা কি, ট্রাই ক্যাচ লিখে কি করে সেই এক্সেপশনকে হ্যান্ডেল করতে হয়, এগুলো আমি বোঝাবো। বাট তার আগে মানে যে জিনিসটা আমি বাকি সবার জন্য বলছি, ডিফারেন্স বিটুইন ইনফাইনাইট অ্যান্ড আনডিফাইন্ড, এইটা পরের দিন নিজেরা দেখে এসে আমাকে বোঝাবে কোনটাকে আনডিফাইন্ড বলে আর কোনটাকে ইনফাইনাইট বা ইনফিনিটি বলে। ঠিক আছে? বিকজ এই কনসেপ্টটা খুব দরকার। যখন তুমি প্রোগ্রাম লিখছো তখন এই জিনিসটা মানে এই বাউন্ডারি বোঝার জন্য ইনফাইনাইট ব্যাপারটা বোঝা খুব জরুরি। ঠিক আছে? এটাকে ঠিক করার জন্য কি করতে হবে আমি বলবো না, আমি অলরেডি ইফ কন্ডিশন কি করে লিখতে হয় সেটা শিখিয়েছি। সেটা নিজেরা দেখে এটাকে ঠিক করবে যেন কোনো জায়গায় রান টাইমে এই ম্যাথ এক্সেপশন যেন না আসে। করা যাবে সবার জন্য? স্যার ওটা কি ইফ দিয়ে করব? হ্যাঁ অবশ্যই। তো তাহলে চেক করব, ডাবল চেক করতে তো। হ্যাঁ, ডিভাইড করার আগে তোমায় চেক করতে হবে সেকেন্ড নাম্বারটা যে সেখানে 0 না হয়। ইফ দ্যাট ইজ নট 0 then only you should be doing the operation, division operation, otherwise you should not do that. ঠিক আছে? এটা ছাড়া আরো গোটা 2-3 প্রোগ্রাম নিজেরা লিখবে। একটা সিম্পল পার্সেন্টেজ ক্যালকুলেশন করবে, একটা মেথড যেটা একটাই ইনপুট আর্গুমেন্ট নেয়, একটা ইন্টিজার নেবে, সিম্পল ইন্টিজার দিয়েই করো, কিন্তু সেটা রিটার্নটা কি হবে সেটা নিজেরা ঠিক করো। আচ্ছা সেটা বলে দিচ্ছি, মানে সেটা অবভিয়াসলি ডাবল বা এরকম কিছু হবে। তুমি একটা ইন্টিজার নেবে, নিয়ে সেই ইন্টিজারটা যদি লেস দ্যান 1000 হয় তাহলে 10% মানে আর 10% এর ভ্যালু কত হয় সেটা শো করবে। আর যদি গ্রেটার দ্যান 1000 হয় তাহলে সেটা 20% ক্যালকুলেট করবে। তাহলে তোমার রেজাল্ট হবে অরিজিনাল নাম্বারের আইদার 10% অথবা 20% ডিপেন্ডিং আপন whether that is less than 1000 or greater than 1000. এটা একটা কোড। এরপরে এই অপারেটরের সাথে এন্ড অপারেটর এবং অর অপারেটর ইউজ করা যায় কন্ডিশনাল অপারেটরে। তার মানে ইফ এর ভেতরে আমি কি করতে পারি, ইফ এর ভেতরে আই ক্যান রাইট মাল্টিপল কন্ডিশন এবং সেই কন্ডিশন গুলোকে জয়েন করতে পারি এন্ড দিয়ে বা অর দিয়ে। এটা এই ধরনের কাজ তোমরা ফ্লোতেও করেছো এবং ভ্যালিডেশন রুলেতে পজিটিভলি করেছো। ঠিক আছে? সুতরাং এন্ড অপারেটর দিয়ে কি করে আমি চেক করতে পারি সেটাও আমার খুব একটা অসুবিধার কিছু নয়। তাহলে এইটা একটা কাজ করবে যে একটা নাম্বার whether that number belongs to 1 to 100, 1 থেকে 100 এর মধ্যে কিনা, এইটা তোমাকে চেক করতে হবে। ঠিক আছে? বা ধরে নাও 100 to 200 এর মধ্যে কিনা। তোমার আনসার হবে, তুমি জাস্ট সিস্টেমটা ডিবাগ করবে, the number
is within 100 and 200 or the number is beside 100 or 200 এই কন্ডিশনটা চেক করে system.print মানে system.debug করবে জাস্ট system.debug পুট করবে একটা নাম্বার ইনপুট নেবে ইনপুট আর্গুমেন্ট একটা ফাংশনে সেই নাম্বারটা whether that is belonging between 100 and 200 or not এইটা চেক করবে এটা এন্ড অপারেটর দিয়ে করতে হবে ঠিক আছে এটা আরেকটা জিনিস আরেকটা সিম্পল জিনিস করবে whether a number is odd or even ঠিক আছে একটা নাম্বার অড বা ইভেন কিনা সেটা একটা ফাংশনের আর্গুমেন্ট নিয়ে চেক করবে ঠিক আছে এই তিনটে প্রোগ্রাম পরের দিন সবাই লিখবে স্যার ফার্স্টেরটা একবার বলবেন ফার্স্টেরটা হচ্ছে একটা নাম্বারের পার্সেন্টেজ ক্যালকুলেট করবে যদি 1000 এর নিচে হয় তাহলে 10% যেন হয় 10% কত হবে ওই অরিজিনাল নাম্বারের আর যদি 1000 এর বেশি হয় তাহলে 20% ক্যালকুলেট করবে and don't take help from ChatGPT যারা জানো what is ChatGPT please don't take help from that write the code মানে of your own হাতে করে কোড লেখাটা মানে এখন প্রথমের দিকে দরকার পরে কখন ChatGPT ইউজ করবে আমি নিজেই বলে দেবো সেটা ঠিক আছে আজকে একটু লম্বা হয়ে গেল 10:30 বেজে গেছে আমি আর বাড়াচ্ছি না আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো তাহলে সেই কোয়েশ্চেন গুলো ডিসকাস করব আদারওয়াইজ ওই ক্যালকুলেশনটা করব অড আর ইভেন আর একটা কি বলবো প্রথমেরটা হচ্ছে একটা নাম্বারের পার্সেন্টেজ ক্যালকুলেট করবে 10% বা 20% ডিপেন্ডিং আপন whether the number is less than 1000 or greater than 1000 ঠিক আছে হ্যাঁ সেকেন্ড হচ্ছে একটা নাম্বার 100 থেকে 200 এর মধ্যে whether that number is falling under 100 or 200 এইটা চেক করবে মানে তোমার আনসার জাস্ট মানে আনসার মানে প্রোগ্রামটা এরকম ভাবে লিখবে যাতে ও system.print এ মানে system.debug এ এটা পুট করে যে whether মানে the number is between 100 and 200 or the number is not belonging between 100 and 200 ঠিক আছে এইটুকুই জাস্ট প্রিন্ট করতে হবে সেটা প্রপার নাম্বার দিয়ে যেন আমরা চেক করতে পারি ঠিক আছে আর থার্ড এরটা হচ্ছে কি যেন বললাম অড আর ইভেন একটা নাম্বার ইনপুট আর্গুমেন্ট হিসেবে নেবে বা একটা ভ্যারিয়েবল হিসেবেই নিয়ে নেবে সেইটাকে জাস্ট চেক করবে whether that number is odd or even ঠিক আছে ফাইন হ্যাঁ এই তিনটে কোড পরের দিন লিখবে তিনটে ক্লাস জাস্ট আর এর মধ্যে এখনো অবধি যা যা বলেছি সেগুলোর মধ্যে কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক আর সেকেন্ড হচ্ছে মানে বেসিক যদি তোমার সিনট্যাক্সের হেল্প লাগে ডোন্ট ইউজ ChatGPT গো টু গুগল এন্ড সার্চ তুমি যেটা লিখতে চাইছো মানে ইফ কন্ডিশন লিখতে হলে দেখবে যে হোয়াট ইজ দ্য সিনট্যাক্স অফ ইফ ইন অ্যাপেক্স এই বলে সার্চ করবে তাহলে তোমার সিনট্যাক্স দিয়ে দেবে সেই সিনট্যাক্সের হেল্প নিতে পারো মানে সিনট্যাক্স কপি পেস্ট করাটা ইম্পর্টেন্ট নয় মানে সেটা খুব একটা প্রবলেমেটিক কিছু নয় প্রথমে হাতে করেই সেটা টাইপ করবে যাতে হাতের ফ্লোটা তৈরি হয়ে যায় তারপরে আমরা সিনট্যাক্স মানে নেট থেকে বা অন্য কোনো জায়গা থেকে নিয়েই করব বাট আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোথা থেকে কপি করছি কোথায় পেস্ট করছি আর কেন করছি এই তিনটে জিনিস জানা আমি আমার কোডের মধ্যে কোন জায়গায় গিয়ে কি পেস্ট করব আর কোথা থেকে সেই কোডটা নেব এই দুটো জানাটা প্রথমে ইম্পর্টেন্ট তৃতীয় যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমার কোডের মধ্যে আমি যেটা কপি পেস্ট করলাম কেন করলাম এটা দিয়ে আমার প্র্যাকটিক্যালি কি কাজটা হচ্ছে সেই জিনিসটা বোঝা সেটা বুঝে যখন তুমি কপি পেস্ট করতে পারবে তখন তুমি কপি পেস্ট করো এখন কপি পেস্ট করো এখন হাতে করেই লেখো কোড ঠিক আছে কারুর কোনো কোয়েশ্চেন স্যার ক্লাসটা একবার দেখে নি তারপর করব হ্যাঁ এতক্ষণে ধৈর্যচ্যুতি ঘটে গেছে বল 2 ঘন্টা না না স্যার ওরকম না অনেক কিছু বলেছেন তো মায়ের সাথে বলে পার হ্যাঁ অনেক কিছুই বলেছি আজকে এটা সত্যি কথা কারণ আজকে আমি অনেকগুলো জিনিস একসঙ্গে কভার করেছি নেক্সট ডেও আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো জিনিসই কভার করব
স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি পেয়ে গেলে সুবিধা হয়। হ্যাঁ, ওটার দায়িত্ব হচ্ছে অনিমেষ দা এবং শোভন দা। সকাল থেকে জ্বালিয়ে মাথা খারাপ করে দাও। স্যার লাস্ট সপ্তাহের ভিডিও কবে পেয়েছি? যবে পেয়েছো মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যদি কোনো জিনিস দরকার হয় এবং না